কাকাদের চিনি, কাকাকে চিনি, কাকাদের চিনি, বাবাকে চিনি, ওনাদের সঙ্গেও আমার যথেষ্ট আলাপ আছে। সুতরাং অমৃতার যে একটা ব্রাইট ক্যারিয়ার পাথ সেটা আমি অনেকদিন আগের থেকেই জানি, এবং অমৃতা যে একটা এরকম সুন্দর একটা তাৎপর্যপূর্ণ বিষয়কে আজকে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে নিয়ে এসে আলোচনা করছে, তার জন্য অমৃতাকে একটা বিশেষ ধন্যবাদ। এবারে আমি একটু সহজ ভাষায়, অমৃতা তো নিশ্চয়ই বলবে সকলকে খুব সুন্দরভাবে, এবং সবাই নিশ্চয়ই তার জন্যই অপেক্ষা করে আছেন। আই জাস্ট ডোন্ট ওয়ান্ট টু বি আ স্পয়েল স্পোর্ট। অমৃতা যা বলবে সে সমস্ত কথাগুলো আমি আগের থেকে বলে দিতে চাই না, কিন্তু একটা মুখবদ্ধ, মানে একটা মুখবদ্ধ করলে কি হয়, তাহলে আলোচনাটার মধ্যে খুব চট করে আর কি ঢোকা যায়। সেটা হচ্ছে যে অমৃতা যে বিষয়টা নিয়ে বলতে চাইছেন তা হচ্ছে ডিসপ্যারিটি ইন ইনকাম পভার্টি অ্যান্ড মাল্টি ডাইমেনশনাল এস্টিমেটস। তার মানে এই যে পভার্টি বা দরিদ্র বা দারিদ্র্যের যে আমরা তাকে যে আমরা তার একটা সংজ্ঞা দিই, তাকে আমরা মেজার করতে চাই, তাকে আমরা আমাদের অর্থনীতিবিদ হিসেবে আমাদের তো কিছু কিছু কাজ থাকে। অনেকেই ভাবেন অর্থনীতিবিদরা কোনো কিছু কাজকর্মই করেন না, শুধুমাত্র টাকা পয়সা গোনেন আর টাকা পয়সা কিভাবে আর কি বাঁচানো যায় তার কথা চিন্তা করেন। সেটা হয়তো নয়, টাকা পয়সার বাদেও তাদের আরো অনেক কিছু কাজকর্ম থাকে শুধু টাকা পয়সার ব্যাপারটা ছাড়া, এবং সেটা বোঝবার একটা প্রকৃষ্ট উদাহরণ হয়তো আমরা এই মানে টপিকের মধ্যে দিয়েই আমরা হয়তো সেটার প্রমাণ দিতে পারবো। সেটা হচ্ছে গরিব মানুষ বলতেই আমরা বুঝি যে যাদের টাকা নেই, তাই তো? এবং সেটা কিন্তু আমাদের যে সাধারণ ধারণা, সেই ধারণাটা কিন্তু আমাদের অর্থনীতিবিদদেরও সেই ধারণা ছিল একটা বিস্তীর্ণ সময় ধরে, যে আমাদের যে সমস্ত বেসিক মিনিমাম নিডস, মানে যেটা বলি আমরা খাদ্য, বস্ত্র, অন্ন, বস্ত্রের সংস্থান, সেইটুকুনি আমাদের হতে পারলেই আমাদের যে বেসিক মিনিমাম নিড সেটা স্যাটিসফাইড হয়। বা খাবারের মধ্যেও যে সমস্ত খাবারগুলো আমাদের বেঁচে থাকার জন্য আর কি জরুরি বা দরকারি, তার একটা ক্যালোরি আমরা হয়তো বিজ্ঞানের দিক থেকে আমরা হয়তো মাপতে পারি। সেই সমস্ত খাবারগুলোকে আমাদের কিনতে গেলে যে খরচাপাতি হয়, বা একটা বেসিক মিনিমাম একটা জায়গায় থাকতে গেলে যে ভাড়া দিয়ে থাকতে হয়, বা জামা কাপড় পরতে গেলে যে খরচাপাতি করতে হয়, সেইটা নিয়ে আমরা হয়তো একটা টাকার অঙ্কে আমরা বলতে পারি যে এই টাকাটা আমাদের যদি আর কি আমরা পাই, এই টাকাটা যদি আমরা আমাদের পকেটে থাকে, তাহলে আমরা দারিদ্র্যের সঙ্গে আমরা লড়াই করতে পারি, আমরা তাহলে আর গরিব থাকবো না। এইরকম একটা ধারণাই কিন্তু আমাদের প্রথম দিক থেকে আমাদের ছিল, যেটাকে আমরা বলতে পারি যে ইনকাম কনজাম্পশন লেভেলের দিক থেকে যে পভার্টিকে আমরা মেজার করে এসেছিলাম একদম প্রথম দিক থেকে। এবং সেই অনুযায়ী যদি আমি একদম মানে 2023-এর এই বছরের যদি আমি পভার্টিটাকে যদি মাপি, তাহলে দেখা যাবে যে গ্রাম বাংলায় আমাদের যে হিসেব আছে তাতে দেখা যাচ্ছে যে 1060 টাকার মতন আর কি, 1059 টাকা 42 পয়সার মানে অ্যাকচুয়াল হিসেবটা, সেরকম যদি আমরা গ্রাম বাংলায় থেকে যদি আমাদের পকেটে থাকে, তাহলে আমরা ওটাকে আমরা পভার্টি লাইন হিসেবে আমরা দেখছি, বার করা হয়েছে। আর আরবান এরিয়াতে দেখা যাচ্ছে যে 1286 টাকা যদি আমাদের পকেটে থাকে, তাহলে আমাদেরকে ওই দারিদ্র্যের সঙ্গে আমরা শুধু লড়াই করবার মতন টাকা আমাদের পকেটে আছে সেটুকুনি বলতে পারি। এখন ঘটনাটা হচ্ছে যে এই দরিদ্র বা দারিদ্র সেটা কি শুধুমাত্রই ইনকাম আর কনজাম্পশন এইটুকুনির মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি তার যে রেশটা সেটা আমাদের সারাটা জীবনের যে সমস্ত বেসিক অ্যামিনিটিস গুলো সেইগুলোকেও আমরা তার মধ্যে ইনভলভ করব? কারণ আমরা কেউ গরিব বা কেউ দরিদ্র বলতে আসলে কি, সেই মানে ডেভেলপমেন্ট থিওরিস্টদের মধ্যে বা ডেভেলপমেন্ট ইকোনমিস্টদের মধ্যে সেইটা নিয়ে কিন্তু একটা আলোচনার একটা প্রশস্ত জায়গা তৈরি হতে শুরু করলো। আমি যদি আর কাউকে যদি না পাই, আমাদের দেশের যিনি অর্থনীতিবিদ, যিনি ভূপতজোড়া, যার নাম আমি যদি অমর্ত্য সেনের কথাই যদি বলি, তাহলে অমর্ত্য সেনই যেটা বলেছিলেন যে মানে পভার্টি কিন্তু শুধুমাত্র এই ইনকাম কনজাম্পশন লেভেলটাকেই কিন্তু ইন্ডিকেট করবে না,
পভার্টি বলতে কিন্তু আমরা আরো কিছু কিছু জিনিস যেগুলোর থেকে আর কি বঞ্চিত হচ্ছি, ডিপ্রাইভড হচ্ছে, যে সমস্ত ক্যাপাবিলিটিস গুলোর থেকে, সেইগুলোকেও কিন্তু আমাদের, সেটা আমাদের হেলথ রিলেটেড ইন্ডিকেটরস হতে পারে, সেটা আমাদের এডুকেশন রিলেটেড ইন্ডিকেটরস হতে পারে, সেটা আমাদের সোসাইটিতে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটির মধ্যে আমরা কতটা পার্টিসিপেট করতে পারছি কি পারছি না, সেগুলোও কিন্তু আমাদের দারিদ্র্যের যে সূচকের মধ্যেও কিন্তু তার একটা প্রতিফলন হওয়ার ভীষণ জরুরি। এটা কিন্তু মানে উনি মানে অনেকদিন আগের থেকেই, মানে প্রায় বলতে গেলে সেই 2001 থেকেই হয়তো মানে 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 যেটা আমি বলতে পারি যে মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স, যেটা 2010-এ হয়তো যেটার এসেছে আমাদের হাতে, তার আগের থেকেই কিন্তু ওনার মুখে কিন্তু এই কথা শোনা গেছে, ওনার বিভিন্ন লেখাতে আর কি সেটা আমরা পড়েছি। এবং উনি একটা কথা ইউজ করতেন, সেটা হচ্ছে ওই ক্যাপাবিলিটিস, এন্টাইটেলমেন্ট এবং ফ্রিডম এর কথা বলেছেন, এবং তাতে বলেছেন যে এই যে সমস্ত ক্যাপাবিলিটিস এর থেকে যেটা ডেপ্রাইভেশন, মানে যেটা বঞ্চনা, যেটা সেটা কিন্তু আসলে আনফ্রিডম, মানে ফ্রিডম পাচ্ছে না আর কি, সেটা কিন্তু দারিদ্র্যেরই সমতুল্য। সুতরাং এই দারিদ্র্যের যে একটা বৃহত্তর যে প্রেক্ষাপট, এটা কিন্তু ডেভেলপমেন্ট থিওরিস্টরা আস্তে আস্তে কিন্তু বলতে শুরু করলেন। অ্যাজ সাচ আমরা যখন কোনো একটা দেশের, আমরা তো এটা মানুষের মানে দরিদ্র, যেরকম আমরা মানুষের ক্ষেত্রে যেরকম আমরা বিচার করি, সেরকম তো আমরা একটা দেশের ক্ষেত্রেও সেই দেশটা ধনী না গরিব এটা নিয়েও তো আমরা অনেক আলোচনা তো করেছি। তো সেখানেতেও কিন্তু আমরা দেখেছিলাম যে আমরা যখন একটা দেশকে ধনী দেশ বলছি বা ডেভেলপ কান্ট্রি বলছি, সেই দেশের হয়তো প্রথম দিকে আমরা শুধুমাত্র সেই দেশটা কত আয় উপার্জন করে সেটা দিয়েই আমাদের আলোচনার দিকটা আমাদের শুরু হয়েছিল। পরবর্তীকালে আমরা যখন দেখলাম যে শুধু আয় মানে কোনো একটা দেশ কতখানি আয় করলো মোট, সেটাই যথেষ্ট নয়, সেই আয়ের যে বিভাজনটা সেটা সেই দেশের সমস্ত জনগণের মধ্যে হচ্ছে কিনা, বা সেই আয়টা পাবার পরে দেশের মানুষেরা তাদের যে বেসিক অ্যামিনিটিস গুলো সেইগুলো কতখানি ডেভেলপ করছে, সেই নিয়ে ডেভেলপমেন্টের কনসেপ্টটা আর কি এলো। যেমন যদি দেখা যায় যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, সেই দেশগুলো হয়তো খুব রোজগার করে, কিন্তু দেখা যাচ্ছে যে সেই দেশের যারা মহিলা আছে তাদের হয়তো এমন স্বাধীনতার অভাব, তারা হয়তো শিক্ষা পান না, তারা হয়তো স্বাধীন মতন তারা দেশের মধ্যে ঘুরতে পারেন না, তারা হয়তো হিজাব থেকে মুখ তুলতে পারেন না। তো সেইগুলোও কিন্তু এক একটা দেখা যাচ্ছে যে আমরা আন্ডার ডেভেলপমেন্টের এক একটা মানে ইন্ডিকেটর হিসেবে আমরা আস্তে আস্তে আর কি পয়েন্ট আউট করতে শুরু করেছি। তার মানে এই যে পার্সপেক্টিভ গুলো, এই পার্সপেক্টিভ গুলো কিন্তু আমাদের চেঞ্জ হতে শুরু করে, এবং এই যে ইনকাম বেসড যে সমস্ত মানে যে ভিউজ গুলো, সেই ভিউজ গুলো আস্তে আস্তে চেঞ্জ হয়ে গিয়ে আস্তে আস্তে একটা ব্রডার মানে কনটেক্সটে আমরা কিন্তু মানে বলতে চেষ্টা করি বা বুঝতে চেষ্টা করি যে সত্যি কথা মানে 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 দারিদ্র বলতে বোঝায় কি। তো এইবারে যেটা হলো যে মাল্টিডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্সের যখন আর কি একটা ধারণার এলো, এবং এই ধারণাটা দিয়েছিল অক্সফোর্ড পভার্টি হিউম্যান ইনিশিয়েটিভ, এবং তার সঙ্গে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ইউএনডিপি 2010-এ এই ধারণাটি আসে আমাদের সামনে। তাতে দেখা যায় যে তিনটে বেসিক ফ্যাক্টর, একদিকে হচ্ছে সেখানে আছে স্বাস্থ্য, হেলথ যেটাকে আমরা বলছি, এটা নিশ্চয়ই অমৃতা আরো ভালোভাবে মানে বুঝিয়ে সুন্দরভাবে বলবেন। একদিকে থাকছে সেখানে শিক্ষা, এডুকেশন থাকছে, এবং আর একদিকে থাকছে স্ট্যান্ডার্ড অফ লিভিং। এবং এই প্রত্যেকটা হেলথের যেরকম আবার কিছু কিছু আলাদা আলাদা ইন্ডিকেটর আমরা নিয়ে আমরা সেখানেতে শিশু মৃত্যু হারকে দেখছি, যে কোনো একটা পরিবারে যদি 1 বছরের মধ্যে যদি শিশু মৃত্যু যদি থাকে, তাহলে সেই পরিবারটাকে আমি ওই দরিদ্র পরিবারের মধ্যে আখ্যায়িত করব। হ্যাঁ, বা দেখা যাচ্ছে যে নিউট্রিশনের একটা ইন্ডেক্স আমি তৈরি করছি, যে তাদের যে মানে বিএমআই, মানে যেটাকে আমরা বডি মাস ইন্ডেক্স বলছি, সেটার হয়তো আমি একটা প্যারামিটার তৈরি করে তাদের আমি নিউট্রিশনের লেভেলটা কতখানি পৌঁছচ্ছে দেখছি। সেরকম আমরা এডুকেশনের মধ্যেও হয়তো আমরা দেখাচ্ছি যে সে কত বছর, তার ইয়ার্স অফ স্কুলিং কতখানি, বা তার অ্যাটেন্ডেন্স কতখানি। হ্যাঁ, সেরকম একই রকম ভাবে আমি যখন স্ট্যান্ডার্ড অফ লিভিং কে যখন আমি দেখছি, তখন দেখছি যে সে মানে সে রান্না করছে কি দিয়ে, সে গ্যাস ব্যবহার করছে নাকি সে খড়ি মাটি দিয়ে সে আর কি রান্না করছে,
বা হয়তো সে কিরকম ভাবে সে তার বাহ্য কাজ করে, সে কি মাঠে যায় বাহ্য করতে, নাকি সে একটা স্যানিটারি একটা মানে স্যানিটেশনের তার একটা প্রপার জায়গা রয়েছে, বা খাবার জলটা তার নিকট একটা জায়গার মধ্যে আছে কিনা, নাকি অনেক দূরে তাকে যেতে হয় খাবার জল আনতে, বা তার ইলেকট্রিসিটি সে কি ব্যবহার করছে, সে কি ইলেকট্রিক্যাল লাইট ব্যবহার করছে, নাকি সে হারিকেন, কূপ, মানে লণ্ঠন এই সমস্ত সে জ্বালাচ্ছে, বা তার অ্যাসেটস এর মধ্যে কি আছে, এই রকম সমস্ত জিনিসপত্রগুলো মানে আরো ছড়িয়ে দেওয়া হলো আমার কাছে, যে মাল্টি ডাইমেনশনাল মানে ইন্ডেক্স অফ পভার্টিটাকে মেজার করবার জন্য, যে অ্যামিনিটিস গুলোর বিভিন্ন জায়গাতে আমরা এটাকে ছড়িয়ে দিয়ে আমরা যে নেটটাকে মানে আমরা আরো বেশি বেশি করে আর কি আমরা যে কারা আর কি গরিব হতে পারেন সেটাকে আমরা আর কি ধরবার একটা স্কোপ আমাদের মধ্যে তৈরি হলো। তাহলে দেখা যাচ্ছে যে শুধুমাত্র যারা একটা রোজগারের সাপেক্ষে একদিন আমি তাকে আর কি গরিব না, সে গরিব নয় এটা আমি ইন্ডিকেট করতাম, এখন কিন্তু দেখা যাচ্ছে যে তার সঙ্গে আরো অনেকগুলো ফ্যাক্টর এসে যাচ্ছে আর কি, মানে তার তার সে মানে মাল্টি ডাইমেনশনাল ওয়েতে সে গরিব কিনা সেটা ধরবার জন্য। তার মানে মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্সের যে জালটা সেটা কিন্তু আরো বড় জাল, সেটা বলবেন নিশ্চয়ই অমৃতা আরো ভালোভাবে বিশদে বুঝিয়ে। এবং এর মধ্যে অবশ্যই একটা ডিসপ্যারিটি হতে শুরু করলো, এবং সেটাই আমরা আজকে বোঝা মানে মানে আমরা জানবো অমৃতার কাছ থেকে, যে উনি সেটা নিশ্চয়ই বলবেন যে ইন্ডিয়ান কনটেক্সটে যে এই ডিসপ্যারিটিটা কোন লেভেলে আছে, এবং সেই ডিসপ্যারিটির থেকে আমরা নতুন কি আমরা দেখতে পাই। কারণ আমার হাতের কাছে যে তথ্য আছে যে 2023-এ আমরা নীতি আয়োগ যে তথ্য দিয়েছেন, এবং তাতে তারা বলছেন যে 2015-16 যে মাল্টি ডাইমেনশনাল পভার্টি তলায় যত পার্সেন্টেজ অফ মানুষ ছিল আর কি, যত শতাংশ মানুষ ছিল তার থেকে কিন্তু অনেক কমেছে। মানে 2023-এ দেখা যাচ্ছে যে মাত্র 14.96% মানুষ দেখা যাচ্ছে যে মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্সের নিচে রয়েছে। সেটা হয়তো গ্রামাঞ্চলে একটুখানি বেশি, গ্রামাঞ্চলে হয়তো সেটা 19.28%, শহরে দারিদ্র্যের ইয়েটা কম্পারেটিভলি অপেক্ষাকৃত সেটা কম, 5.27%। তো এইগুলোই হচ্ছে মানে মূলত আর কি যে বিভাজন, এবং এটার থেকে আমরা নতুন নিশ্চয়ই একটা দিশা পাবো এই আলোচনার মধ্যে থেকে, যেটা সাধারণ ছাত্রছাত্রীদের অন্তত তাদের চিন্তার ক্ষেত্রে বা তাদের ভবিষ্যতে আর কি তারা যদি গবেষণার কাজ করে, কারণ আমরা তো এই 3 ইয়ার 4 ইয়ার এগুলোর মধ্যে তো ঢুকছি, এবং 4 ইয়ার মানে হচ্ছে তাকে রিসার্চ করতে হবে। তো এই সমস্ত পভার্টি গুলোর কারণগুলো কি, এবং এগুলোকে কি করে আমরা আর কি নিয়ন্ত্রণ করতে পারি, সরকারের কোন কোন নীতিগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এবং আমরা জানি যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে এখন কিন্তু অনেক কথাবার্তা সারা বিশ্বময় হচ্ছে, এবং আমাদের যে এই উন্নয়নটা, সেই যেটাকে আমরা বলছি স্ববহনক্ষম উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট, তারও কিন্তু অনেকগুলো ফ্যাসেটস আছে, এবং তার মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে যে আমাদেরকে পভার্টিকে জিরো করে দিতে হবে, নো হাঙ্গার করতে হবে, এই সমস্ত জায়গাগুলোকে আমাদেরকে অ্যাচিভ করতে হবে। তার কারণ এই অ্যাচিভমেন্টটা আমাদের প্রত্যেকের জন্য জরুরি, কারণ আজকে যারা পৃথিবীর উন্নততম দেশ তারা বুঝতে পেরেছে যে যদি কেবলমাত্র উন্নত দেশগুলো যদি উন্নতি শুধু করে যায়, তাহলে কিন্তু সর্বাঙ্গীন ভাবে সারা পৃথিবীর উন্নতি হবে না। যতক্ষণ না পর্যন্ত যারা ল্যাগিং বিহাইন্ড, যারা পেছনে পড়ে আছেন, তাদেরকে আমরা আর কি একই সঙ্গে উন্নয়নের ক্ষেত্রে সামিল করতে পারছি, যার জন্য ডেভেলপমেন্ট প্রসিডিওরটাকে আমরা ইনক্লুসিভ করার কথা খুব বেশি করে পরবর্তীকালে আমরা বলতে শুরু করি, যেটা আমরা প্রথম দিকে হয়তো অতটা বলিনি, সেইগুলো এখন বেশি করে উঠে আসছে। এবং আরো নতুন নতুন অনেক ফ্যাক্টরস আসছে যেগুলোকে আমরা এই এই ডেভেলপমেন্টের সঙ্গে আমরা যুক্ত করছি, বা দারিদ্র্যের মানে সংজ্ঞা দিতে গিয়েও আমরা যেগুলোকে আমরা যুক্ত করছি, যেগুলোর কথা হয়তো আমরা আগে চিন্তা করিনি। যেমন আমরা হয়তো খুব বেশি করে এখন এনভায়রনমেন্ট নিয়েও কথা বলছি, যদিও আমার মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্সে এখনো পর্যন্ত এনভায়রনমেন্টের কোনো মানে সেই রকম ইন্ডিকেটর ঢোকেনি। তো এইটা পুরো জিনিসটা আমার ধারণা যে এটা নিয়ে একটা মানে বৃহৎ আলোচনা হোক, এবং একটা যদি সিরিজ অফ আলোচনাও যদি হয়, যদি অমৃতা যদি এই আলোচনাটা যদি আরো কিছু ভবিষ্যতে আমাদেরকে একটা পিরিয়ডিক্যাল লেকচার্স এর মতন যদি একটা সিরিজ অফ লেকচার্স আমাদেরকে দিতে পারেন, কারণ এই আলোচনাটা এতটাই আমার ধারণা যে প্রাসঙ্গিক, এবং এতটাই মানে ছাত্রছাত্রীদের আগ্রহ তাতে আর কি জন্মানো যেতে পারে তার থেকে, যে
মানে এটা একটা অন্য দ্বার খুলে দিতে পারে আর কি, একটা অন্য দরজা খুলে দিতে পারে আমাদের সকলের জন্য। তো অমৃতাকে অনেক অনেক ধন্যবাদ, এমন একটা সুন্দর টপিক মানে ও যে মানে চয়ন করেছে, এমন একটা বিষয়ও চয়ন করেছে ছাত্রছাত্রীদেরকে বলবার জন্য। এবং আমি আবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আমি যে সমস্ত মানে কাজকর্ম করবার জন্য আমি সব সময় একটা উদ্যোগ নিতে বলি, সেটা খুব সুন্দরভাবে অর্থনীতি বিভাগ এবং সমাজ বিজ্ঞান বিভাগ দুজনে এগিয়ে এসছেন। এবং এত একটা সুন্দর আমার মানে কৃতজ্ঞতার শেষ নেই শঙ্করদা এবং অরূপদার কাছে, দুজনে মিলে যেভাবে এগিয়ে এসে এরকম একটা সুন্দর আলোচনার জন্ম দিচ্ছেন তারা। তো আমি আর বিশেষ কথা বলবো না, আমি এবার অমৃতাকে বলবো তার আলোচনা শুরু করতে। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। Hello. So am I audible? My voice is clear to you? Sir? Perfectly audible, perfectly audible, Okay, Amrita. okay. You can carry on. Okay. So hello everyone and good evening. So thank you for the nice introduction, and I am very much grateful that you have invited me to deliver this talk. I am very happy for that. And you have already given the message, so I'm going to elaborate on that, on those points only. So I have prepared some slides. Maybe I'll be sharing those slides. Just let me know whether you are able to see the slides clearly or not. Okay. My slides are visible to you. Can you please tell me? Can you see the slides? Yes, yes. Okay, okay. So let me directly start with the presentation. So today the topic that I'm going to talk about is disparity in income poverty and multidimensional poverty estimates, the Indian scenario. Chandan sir has already told he has already given the main message. I'm just going to elaborate on those points only. And one thing is also there, in case you think like I'm speeding, I'm just talking too fast, and if you think like some points I need to discuss again, and if you have any question, any doubt, please feel free to stop me anytime. Okay, I'll try to speak slowly. So from the title, it's very much clear that I'm going to talk about like different measures of poverty and their like debates that we have. So if we look at the for any developing country, there is no doubt that for any developing country, like reduction of poverty is the topmost priority. They want to reduce it, or maybe they want to eliminate it in all of its forms. So that is why the debate is always there. So we have many definitions of poverty, we have many policies that the studies have suggested, and lots of money has also been invested so that we can reduce this number, we can reduce the poverty estimates. Okay, so if we look at the like United Nations Millennium Development Goal now, so there also the first goal is to reduction of poverty and hunger in all of its forms. So that is why like we have achieved a lot. If we just look at the historical perspective, the way actually this number has changed, it's very clear that we have achieved a lot. So before I start, I'll just give you some numbers in this regard. So here we have some data. So region-wise data that I have got from the World Bank, so which shows that over the like from the period 1981 to current period like 2019 or 2019, for these different regions like East Asia and Pacific, then South Asia, Sub-Saharan Africa, and world in general, like if we see this number is very clear from the year 1981, there has been a significant reduction in terms of the head count ratio or the poverty estimates. So this head count ratio is actually the proportion of the population who are below the poverty line.
For example, if we just take the first number for East Asian Pacific, it says like 83.5% is the head count ratio. It basically means that like more than 83% of the total population are below the poverty line. So this number has come down to 1.2%. So clearly this is an like enormous achievement in this regard in terms of the reduction of poverty. So similar to that, in other regions also, for example, in South Asia, Sub-Saharan Africa, or in world in general also, this number can give us a clear idea that over the years we have achieved a lot in terms of poverty reduction. There is no doubt on that. But still the problem exists. Still the problem is huge, especially if we look at the South Asian region and the Sub-Saharan region. No, so you can see that like more than 8%, and in Sub-Saharan Africa it is more than 34% of the population are still below the poverty line. So they are basically, the World Bank calls this as the extreme poverty for those people who are actually living less than $2.15 per day. So this is their estimates that we have got. And if we also review the reports that is prepared by the World Bank and the other international organizations, it is also clear that half of the world's population are actually living in just 5 countries. So that is the data from 2015. And India is also there. Like among these all 5 countries, we also get the name of India. And similar to that, the UNDP reports, so that the current report also says that out of 1.1 billion poor people, like half of the poor people live in Africa, and 1/3 of all poor people live in South Asia, which includes India. And the World Bank 2020 report also says that because of this COVID-19 pandemic, no, the situation has become worse. So this COVID-19 pandemic has reversed the gain in global poverty. So far, whatever we have achieved, like this COVID-19 pandemic has actually reversed the situation. And in that case, India and Nigeria, we can see that like they are expecting that they can actually make 75% of the newly poor group in that respect. So from these reports, from this number, it's very much clear that we have achieved a lot. There is no doubt on that. But still the problem is huge. We cannot deny that. We cannot ignore that. So based on this background, the issues that I'm going to talk about is, the first one is how to define poverty and how to estimate the extent of poverty. So this is not the debate I'm just raising. So this is already there. Like many people have talked about the how to define poverty, how to estimate poverty, how actually, where is the conflict lies. So these are the various things that people have already talked about. And in case of India also, we have enormous literature. We have huge literature in that regard, which have tried to explain and tried to give some idea, some clue how to solve this problem. Now, before going into the discussion, let me just tell you why this estimate is important. So we have many reasons for that. Why we need this number? Why we need to calculate what is the head count ratio? Or why we need to say, okay, 21% of the population are below the poverty line. What this number is, why we need to calculate this number? We have many reasons for that. First one is that for any country which is growing, so they want to check whether the growth, the effect of positive effect of growth is actually reaching the all section of the population or not, whether the poor people are benefiting out of it or not. At the same time, if we have this number over time, we can also check like how much we have achieved in this regard. Okay, so this can be considered another reason. And third one is that it has like significant policy implication. Why so? Because we have many policies, like poverty alleviation policies. We have many policies that have been targeted specifically for the poor people. And we are also planning to make or bring in new policies. So we need to identify who are actually going to benefit from these policies, or the new policies that the government are bringing in, who should be the target group. Okay, so that is why we need to estimate this number. That is why this estimate is so important. And every country actually has this kind of estimate. Maybe for the high income countries, the number is so insignificant, they need not to bother that much, but still they also calculate this number. So now coming to the different definitions of poverty. So from the title, like it's clear, I'm not going to talk about each and every definition. I am basically focusing on two definitions and two estimates. The first one is the absolute poverty, and the other definition is the multidimensional poverty.
But just to give you the idea, here I have talked about relative poverty, that is another definition of poverty. So not only these three poverty definitions, we have many other definitions of poverty. So, but to tell you again, I'm going to focus on the first and the third one. So what is absolute poverty? Absolute poverty, what we do, so like we actually set a minimum standard of living that we generally do externally. Like we tell, this is the minimum standard of living that each and every person should be having. And those who cannot afford that, or the people who don't have adequate income to afford that, they are called as a poor people. And those who have income, or maybe like their income level is much more than that, we generally consider them as a non-poor. So this is the division we generally make in terms of the minimum standard of living and how much we need to spend to maintain that minimum standard of living. Okay. And second one is the relative poverty. So relative poverty, the concept of relative poverty is much more related to the income inequality. What we do here, we try to find out how one section of the population in our entire population, they fare compared to the another group. Okay, so basically we are comparing what is the income level of one group compared to the another group. So here the poverty line can be the mean income of or the average income of the entire population. That can be poverty line. In some developed countries or in some European countries, they actually follow what they follow, like what is the median level of income, half of that they consider as the poverty line. And those people actually who are below that, they generally considered as poor. So this relative poverty concept is mostly used in the developed country context rather than in the developing country context. And third one is the multidimensional poverty. So sir has already told about it. So the multidimensional poverty is like, it's talking about various dimensions. So it's clearly saying that, okay, like poverty is not about only our income or how much we are spending. It's not only about hunger. It has many other dimensions. When we're talking about poverty or when we're identifying who are poor people, so in that respect, like their expenditure or their income level is not sufficient enough to judge whether, or just to segregate the population who are poor and who are not poor. So in that respect, we need to encompass many other dimensions. So it can be like the shelter, it can be the clothing, it can be our health, it can be our education level. So various dimensions we need to take into account when we're talking about poverty. So that is how these two definitions are different. Like the absolute poverty talks about your income level, your spending in general, and the multidimensional poverty talks about not only about your spending, it talks about whether you have adequate shelter, whether you have adequate clothing, whether you are going to school or not, or whether you have adequate health facilities to have the health care or not. Okay, so that is the main difference between these two. And absolute poverty is mostly talked about or mostly used definition in all over the world. And multidimensional poverty is a relatively recent one, but it is also like has become very much popular. So the government has also started producing, actually generating data from this multidimensional poverty measurement. So let me give you some detailed analysis of these two definitions of poverty. One is the absolute poverty and another is the multidimensional poverty. So when we are talking about this absolute poverty, no, we can measure, like in terms of the definition and measurement, we can think it in terms of various steps. So what we do, first we identify the basic consumption need of a person. Like if we are talking about one household or one person, we identify what is the basic consumption need. So that can be defined in terms of the energy. It can be considered in terms of calorie, fat, and the other components that we should have in our basic consumption bundle. Then the second is that once we know, so generally it is considered in terms of calorie. Historically it has been considered in terms of how much calorie you should be having. The second one is that once you know this is the basic calorie level you should be having for a person to function normally, then next we need to identify the bundle of goods. So these goods might be food items and the non-food items also. So we need to identify the bundle of goods which will satisfy our basic consumption need in this respect. This is the second stage. And in the third stage, like once we know, like these are the commodities we need to buy from the market to have this basic consumption need or to fulfill this basic consumption need,
The third step is actually collecting data. Like for all of these commodities, how much we need to consume and what is the what are the corresponding market prices for those commodities and the quantities. Okay, so in that respect, once we know like these are the things we need to consume and this is the market price, we can actually combine them and get the estimated cost of the bundle. Fine. Now this bundle or this cost, estimated cost, actually gives us the poverty line in that respect. And if we then we need to find out the households of the person who are not having adequate income to fulfill that requirement. We call them as poor, and those who have more than that income, generally we consider them as non-poor. Now, these are the different steps generally we follow to measure poverty in that respect or in terms of the absolute poverty. Now, this is a very why this this definition and this measurement method is so popular, because it is simple to define. It is simple to measure and it is easy to compare across countries and over time. So this is because of the nature of this simplicity, no? So this definition is so popular. Now, as I have already talked about the merits of this definition and the measurement issue, let me talk about the basic problems with this definition and the measurement also. Okay, so it also has many other many problems also, along with the simplicity issue that we generally consider when we are adopting any method or any definition for the calculation of poverty or headcount ratio. No? So here we have identified some problems with that. The first one is the constituents of the food and the basic need basket. So we are saying that we are externally saying that okay, this is the need of a person and they should buy these commodities to fulfill their need. Now, which items should we choose to just define like that? This is the bundle you should be having. So what should be the constituents of the food and the basic need basket? So the traditional approach is to define basic food item in terms of the calorie requirement. Okay, so we define in terms of that, like this is the calorie requirement everybody should have. But the question is that whether each and every person need the same amount of calorie. Somebody who is actually working as manual labor, no, somebody is working more than 8 hours a day in the field. So that person might be requiring much more calorie than the person who is actually working in an office and not does not have that kind of laborious work, no. So can we define externally fixed this is a calorie requirement for each and every person in our society? So this is something problematic. This is something questionable. So how should we define that? The second one is that how to control for the demography or the composition of the household members. What the second point says, it basically talks about when we're collecting data, no? When we're collecting data, basically all these numbers that we are getting, we get the data from the sample survey that the ministry conducts. Now, when we conduct the survey, we actually encounter different kind of households. So in one household, we might be having only 3 people. In another household, we might be having 10 people. And maybe in one household, we might be having 2 kids are there. In another household, we might be having 2 very aged people are there and they need lots of medical care, no? So in that sense, the medical spending is also much higher. So is there any parity between those kind of different households? Because these households are also different. So then when we are generalizing something, then it is again problematic. Okay. So how to control for this demography or the composition of the household members, that is also something we need to care about. And the third one is that many of the goods and services are provided by the government, no? For many developing countries, if you go, or maybe in all the developing countries if you check, so we have many goods and services are generally provided by the government. So we have this public distribution system where we get rice or maybe wheat or any other items also, no? So at the same time, free education is also given. So these are the things that generally provided by the government. Now, if we consider only the expenditure that the household is making, no, so how we can control or how we can account for this public provision that we are making, or how the government is spending in that respect, no? So that is why we have many reasons, we have many loopholes that we can find out when you're talking about this absolute poverty definition. Okay, is it clear?
Okay, so let me come to the next definition or the next poverty measurement that we are considering here, that is a multidimensional poverty. So I have talked about little bit about the how this absolute poverty and multidimensional poverty, they are different. But let me in detail, let me tell you how this multidimensional poverty is measured. Okay, so multidimensional poverty. So, like the method that we are talking about, that was developed by Alker and Foster in 2011. So, the basic dimensions they have, like this multidimensional poverty has the way we calculate it. It considers 3 dimensions. So that is health, education, and standard of living. And within Amrita, health, Amrita, just a moment. Yes, yeah, I guess your slide is not moving. not moving. Are you moving your slides? Yes. So But which it's not slide? moving to. We can't see the other slides. We just the first slide. We can only see the first one. Okay, then what should I do? Should I Can you stop? can you Stop sharing? yeah? Okay. I think that would be better. I mean, if you stop Okay. sharing it and if you start it, Okay. maybe the problem would be solved. Excuse me, sir. Excuse me, sir. I want to say one thing Yeah. that Yeah. Amrita is a Bengali speaking girl. Our students are all in Bengali medium. So if she can explain in Bengali a little bit, it will be more useful for them. Otherwise, they cannot understand. Okay, fine. I'll try to do that. Okay. Okay, fine. So let me আমি আগে আসলে স্লাইডটা আগে দেখি কি সমস্যা হচ্ছে। স্লাইডটা ফিক্সড হয়ে গেছে, ওটা ফার্স্ট পেজে শুধু আমরা দেখতে পাচ্ছি। সেকেন্ড স্লাইডটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এটা দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি পাওয়ার পয়েন্ট মোডে না রেখে এই মোডেই রেখে বলছি। হ্যাঁ, সো আমি কি আগেরগুলো আর রিপিট করব না? না, দরকার নেই। প্লিজ ক্যারি অন। It's moving now. তো আমি যেটা বলছিলাম এটা হচ্ছে মানে অন্য ডেফিনেশনটা বা অন্য মেজারমেন্টটা হচ্ছে মাল্টিডাইমেনশনাল পভার্টি। সো এখানে আমরা কি করছি, আমরা 3টে ডাইমেনশনের কথা বলছি, যেমন হেলথ, এডুকেশন আর স্ট্যান্ডার্ড অফ লিভিং। আর যখন আমরা হেলথের কথা বলছি তো আমরা নানা রকম ইন্ডিকেটর চুজ করছি, মানে হেলথটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব। তো তার একটা ইন্ডিকেটর হচ্ছে নিউট্রিশন, যে বাড়ির প্রত্যেকে অ্যাডিকুয়েট নিউট্রিশন পাচ্ছে কিনা। দ্বিতীয়টা হচ্ছে যে বাচ্চারা যারা রয়েছে তারা মানে তাদের মর্টালিটি রেট কিরকম, মানে ছোট বাচ্চারা তারা মানে অ্যাডিকুয়েট হেলথ ফ্যাসিলিটি পেয়েছে কিনা, তাদের মধ্যে ডেথ রেট কিরকম, সেইটা আমরা আরেকটা ইন্ডিকেটর দেখছি। যখন আমরা এডুকেশনের কথা বলছি তখন আমরা দেখছি যে তারা কত মানে বাড়ির ফ্যামিলি মেম্বাররা কত বছরের তারা স্কুল, মানে তারা কত বছর ধরে তারা স্কুল যাচ্ছে বা তাদের স্কুল অ্যাটেন্ডেন্স রেট কিরকম। আর যেখানে বাচ্চারা স্কুল গোয়িং এজে রয়েছে, মানে যারা প্রাইমারি স্কুলে যাওয়ার মতো এজে রয়েছে, যে তারা স্কুলে যাচ্ছে কি যাচ্ছে না, সেটা হচ্ছে আরেকটা ইন্ডিকেটর। আর থার্ড ডাইমেনশনটা হচ্ছে স্ট্যান্ডার্ড অফ লিভিং, যে তাদের লিভিং স্ট্যান্ডার্ডটা কিরকম সেটাও আমরা চেক করছি। তো তার মধ্যে আমাদের অনেকগুলো ইন্ডিকেটর রয়েছে, যেমন কুকিং ফুয়েল। আই থিঙ্ক স্যার এগুলোর ব্যাপারে কিছুটা বলেছেন আগে, যাই হোক আমি আবার রিপিট করছি। একটা হচ্ছে কুকিং ফুয়েল, যে আমরা মানে জেনারেলি আমরা কি করি, ক্লিন আর নন ক্লিন কুকিং ফুয়েল হিসেবে আমরা ডিভাইড করি। নন ক্লিন মানে কি, যেগুলোতে আমাদের প্রচুর ধোঁয়া হচ্ছে, যেভাবে আমরা রান্না করছি, যেমন মনে করো আমরা কাঠ পুড়িয়ে বা ঘুটে বা সেই সব দিয়ে যখন আমরা রান্না করছি তখন কি হচ্ছে, প্রচুর পরিমাণে ধোঁয়া তৈরি হচ্ছে। আর যেখানে ছোট বাড়ি হচ্ছে, যাদের হয়তো আলাদা করে কুকিং বা কিচেন স্পেস নেই, সেখানে কি হচ্ছে, সেই ধোঁয়াটা সেই মহিলা যারা অনেকটা টাইম সেই রান্নাঘরে কাটাচ্ছেন, তো তাদের জন্য তাদের লাং বা তাদের শারীরিক দিক থেকে এটা ভয়ঙ্কর ক্ষতিকর। আর শুধু তাই নয়, শুধু মায়েদের নয় বা মহিলাদের নয়, সেখানে বাচ্চারাও এফেক্টেড হচ্ছে। তো সেই জন্য কুকিং ফুয়েল ইজ কনসিডার্ড অ্যাজ ওয়ান ইন্ডিকেটর। তাছাড়া স্যানিটেশন রয়েছে, ড্রিঙ্কিং ওয়াটার রয়েছে, যে প্রত্যেক বাড়িতে আমরা জল যেটা ব্যবহার করছি সেটা প্রপার কিনা, সেটা ক্লিন কিনা বা সেটা মানে হেলদি কিনা, সেই হিসাবে আমরা আইডেন্টিফাই করছি। তারপর হাউজিং দেখছি, যে তারা কি একটা মাটির ঘরে কোনো মতে থাকছে, কি তাদের মানে যথেষ্ট
মানে ঠিকঠাক থাকার মতো একটা ঠিকঠাক বাড়ি রয়েছে, তাদের ইলেকট্রিসিটির অ্যাক্সেস রয়েছে কিনা, তাদের অ্যাসেটস বলতে অ্যাসেটসটা মানে একটা বড় টার্ম। সো অ্যাসেট মেবি ফর মানে যেখানে আমরা অনেক একটা মানে হেলদি ফ্যামিলির কথা বলছি, বা যেখানে প্রচুর ওয়েলদি ফ্যামিলির কথা বলছি, তাদের ক্ষেত্রে অ্যাসেট কিন্তু ডিফারেন্ট। বাট যখন আমরা পুয়ার কান্ট্রি বা পুয়ার ফ্যামিলির কথা বলছি, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাসেটটা ডিফারেন্ট। সো মেবি তাদের জন্য একটা জমি হচ্ছে অ্যাসেট, একটা ছোট জমি হয়তো তাদের জন্য অ্যাসেট, তাদের হয়তো একটা সাইকেল তাদের জন্য অ্যাসেট, তাদের একটা টিভি, মানে এইসব জিনিসগুলো আমরা দেখছি যে তাদের মধ্যে সেই সমস্ত তাদের স্ট্যান্ডার্ড অফ লিভিংটা ঠিক কি রকম। ঠিক আছে, তো সেইভাবে আমরা নানা রকম ইন্ডিকেটর চুজ করছি। আর আসলে এমপিআই অর মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স হচ্ছে একটা ইন্ডেক্স। এখানে আমরা কি করছি, অনেকগুলো ইন্ডিকেটরের ভ্যালু নিয়ে একটা কম্বাইন্ড ভ্যালু তৈরি করছি, করে নিয়ে আমরা সেটাকে মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স বলছি। আর সেটাকে আমরা চেক করার চেষ্টা করছি যে সেটা অ্যাকচুয়ালি একটা ওয়েটেড ইন্ডেক্স, লাইক মানে এই ডাইমেনশন গুলো যেগুলো রয়েছে, হেলথ, এডুকেশন, স্ট্যান্ডার্ড অফ লিভিং যেগুলো আমরা বলছি, সেখানে প্রত্যেকটা ডাইমেনশনের জন্য আমরা 1/3 ওয়েটেজ দিয়েছি। ওকে, সো মানে এটা হচ্ছে একটা কম্বাইন্ড ইন্ডেক্স। সো মানে ডিফারেন্ট ডাইমেনশন, ডিফারেন্ট ইন্ডিকেটরস আমরা কনসিডার করে এরকম একটা নাম্বার তৈরি করেছি। এখানে মানে ইন্ডিকেটর গুলোকে আমরা আরেকটু ডিটেলে বলেছি। যেমন মনে করো হেলথের ক্ষেত্রে আমরা নর্মালি যেটা বডি মাস ইন্ডেক্স ব্যবহার করা হয়, যে তার ওয়েট আর হাইটের মধ্যে প্রপোর্শনটা ঠিক আছে কিনা, যেটা আমরা বডি মাস ইন্ডেক্স দিয়ে দেখি, সেটা দিয়ে সাধারণত নিউট্রিশন মেজার করা হয়। তাছাড়াও 1 or more child have died during the মানে বাচ্চারা অ্যাডিকুয়েট নিউট্রিশন পাচ্ছে কিনা বা নিউট্রিশনের অভাবে মারা যাচ্ছে কিনা, সেটা হচ্ছে আরেকটা হেলথ ইন্ডিকেটর। তাছাড়া এডুকেশনের ক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে বাড়ির প্রত্যেকটা মেম্বার তারা প্রাইমারি লেভেল এডুকেশন পেয়েছে কিনা, কিংবা যারা স্কুল গোয়িং এজে রয়েছে বা যাদের 14 বছরের নিচে রয়েছে, যে তারা স্কুলে যাচ্ছে কিনা। আর স্ট্যান্ডার্ড অফ লিভিং এর ক্ষেত্রে আমরা দেখছি যে তাদের ইলেকট্রিসিটি আছে কিনা, সেফ ড্রিঙ্কিং ওয়াটার আছে কিনা, স্যানিটেশন সিস্টেম অ্যাডিকুয়েট আছে কিনা। তো এইগুলো আমরা ডিফারেন্ট ইন্ডিকেটরের বেসিসে আমরা একটা ওয়েটেড ইন্ডেক্স বের করেছি। ঠিক আছে, করে নিয়ে আমরা সেইটাকে বলছি যে এই ইন্ডেক্সটা আমাদেরকে আইডিয়া দিচ্ছে যে হাউস হোল্ডটা পুয়ার কি পুয়ার নয়। আমরা আগের ক্ষেত্রে কি করেছিলাম, আগের ক্ষেত্রে আমরা একটা মিনিমাম স্ট্যান্ডার্ড অফ লিভিং সেট করেছিলাম, আর তাদেরকে কতখানি স্পেন্ড করতে হবে সেটা রিচ করার জন্য তার একটা হিসেব করেছিলাম। এই ক্ষেত্রে আমরা কি করছি, আমরা একটা কম্বাইন্ড ইন্ডেক্স তৈরি করছি, আর সেই ইন্ডেক্সের ভ্যালুর উপর বেস করে আমরা ডিসাইড করছি যে সেই ফ্যামিলি বা সেই লোকটা তারা পুয়ার কি পুয়ার নয়। মানে এইভাবে আমরা দুটোকে আলাদা করছি। So like calculation of this NPI is little difficult or complex. I'm not going into that. I mean কি করে ক্যালকুলেট করে সেটা বলছি না, কিন্তু ওভারঅল আইডিয়াটা হচ্ছে যে মানে এই সমস্ত ইন্ডেক্স গুলোকে নিয়ে আর সমস্ত ইন্ডিকেটরকে নিয়ে একটা ভ্যালু বের করা হচ্ছে, যেটাকে আমরা বলছি ডেপ্রাইভেশন স্কোর। ঠিক আছে, যে ডেপ্রাইভড মানে কি, তারা বঞ্চিত হচ্ছে, যে তাদের কাছে এই সমস্ত অপশন নেই, তাদের কাছে এই সমস্ত অপরচুনিটি নেই, সেই জন্য আমরা তাদেরকে বলছি ডেপ্রাইভড সেকশন। তাহলে আমরা প্রত্যেক বাড়ি গিয়ে এবার নেক্সট স্টেজ হচ্ছে আমাদেরকে ডেটা কালেক্ট করতে হবে। তো প্রত্যেক বাড়ি গিয়ে আমরা কি করছি, আমরা চেক করছি যে তারা ডেপ্রাইভড কি ডেপ্রাইভড নট। যদি তারা বঞ্চিত, যদি তারা ডেপ্রাইভড, দেন উই পুট এ স্কোর অফ 1। মানে আমরা এবার 1-0 ভ্যালুতে শেয়ার করছি, মানে যদি তারা ডেপ্রাইভড হয় 1, যদি তারা ডেপ্রাইভড নয় 0। তাহলে এই সমস্ত ইন্ডিকেটরের ক্ষেত্রে আমরা ওইভাবে ডেটা কালেক্ট করছি, করে নিয়ে আলটিমেটলি একটা ইন্ডেক্স ক্যালকুলেট করছি। আর আমরা কিভাবে আমরা কাট অফটা সেট করছি এখানে, যে সেই ভ্যালুটা, সেই এমপিআই পুয়ার ভ্যালুটা, যদি এই ভ্যালুটা 33% এর ওপরে হয়, তাহলে আমরা কি বলবো, সেই বাড়ি বা সেই হাউস হোল্ডটাকে আমরা বলছি পুয়ার হাউস হোল্ড। ঠিক আছে, এটা একটা এইভাবে আমরা জিনিসটাকে ডিসাইড করছি। আর এমপিআই ভ্যালু যেটা আমরা ক্যালকুলেট করি, সেটা নর্মালি 0 থেকে 1 এর মধ্যে লাই করে। সেটা নট নর্মালি, ইট উইল অলওয়েজ লাই বিটুইন 0 and 1। সেটা সবসময় 0 আর 1 এর মধ্যে লাই করবে। আর যে ভ্যালুটা যখন এটা মানে 1 খুব কাছে বা 1 কাছে আসছে, মানে আমরা সেটাকে বলছি যে সেখানে বেশি পভার্টি রয়েছে। ঠিক আছে, আর যদি সেটা 0 কাছে থাকে, তাহলে পভার্টি লেভেল কমছে, মানে 0 ইজ বেটার রাদার দ্যান 1। ঠিক আছে, এটাই হচ্ছে এটার ইমপ্লিকেশন।
সো অ্যাকর্ডিং টু দ্য নীতি আয়োগ, তো নীতি আয়োগ হচ্ছে আমাদের আগে যেটাকে আমরা প্ল্যানিং কমিশন বলতাম, এখন ওটার নাম চেঞ্জ হয়ে নীতি আয়োগ হয়েছে, আর তাদের পারপাসটাও কিছুটা ডিফারেন্ট হয়েছে। সো নীতি আয়োগ রিসেন্টলি দে হ্যাভ, মানে তারা একটা রিপোর্ট প্রডিউস করেছে যেখানে তারা এই নাম্বারগুলো ক্যালকুলেট করেছে, লাইক পভার্টি হেড কাউন্ট রেশিও, নো মানে প্রপোর্শন অফ পপুলেশন যারা বিলো পভার্টি লাইনে রয়েছে তারা এই নাম্বারটা ক্যালকুলেট করেছে। তো তারা কি পেয়েছে, ইন 2014-15 the number was 24.8%, মানে হেড কাউন্ট রেশিওটা ছিল অ্যারাউন্ড 25%, যেটা কমে 2019-21 হয়েছে 15%। ঠিক আছে, আর আমি পাশে ব্র্যাকেটে যে এমপিআই ভ্যালুটা দিয়েছি সেটা দেখাচ্ছে যে 2014-15-তে মানে এমপিআই ভ্যালুটা ছিল 0.117, যেটা কমে হয়েছে মানে রিসেন্টলি হয়েছে 0.066, মানে যেটা জিরোর কাছে আসছে। সো মানে যেই নাম্বারটা আমরা আমাদের কাছে এনকারেজিং, যে আমরা মানে বেটার নাম্বার পাচ্ছি, বা বলতে পারি যে পভার্টি কমছে, ওভার টাইম পভার্টি কমছে। এটা 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 জেনারেলি দ্য মেজারমেন্ট প্রসেস দ্যাট উই জেনারেলি ফলো। ঠিক আছে, যেমন আমি আগের ক্ষেত্রে বলেছিলাম যে অ্যাবসলিউট পভার্টি যেমন কিছু প্রবলেম রয়েছে, ডেফিনেশন মেজারমেন্টের কিছু ইস্যু রয়েছে, ঠিক একইভাবে মাল্টি ডাইমেনশনাল পভার্টিও ফ্ললেস নয়, এটারও অনেক প্রবলেম রয়েছে, অনেক ইস্যু রয়েছে। তোমরা যদি একটু ফোকাস করো তাহলে বুঝতে পারবে যে এখানে আমরা 3টে ডাইমেনশনের কথা বলেছি, 3টে ডাইমেনশনের কথা বলেছি, 9টা-10টা ইন্ডিকেটরের কথা বলেছি, কিন্তু আমরা তো এটাকে চেঞ্জও করতে পারি। আমাদের মনে হতেই পারে যে শুধুমাত্র এই 3টে ডাইমেনশন এনাফ নয়, আমরা আলাদা ডাইমেনশনটাকেও আমরা আনতে পারি, আমরা এমপ্লয়মেন্ট ইস্যু আনতে পারি, আমরা পার ক্যাপিটা স্পেন্ডিং আনতে পারি, যে আমরা কতখানি স্পেন্ড করছি হাউস হোল্ড হিসাবে, সেই যদি আলাদা আলাদা ডাইমেনশন আমরা আনি, আলাদা আলাদা ইন্ডিকেটর আনি, তাহলে কি হবে, আমাদের মেথোডোলজি যদি আমরা সেম ফলো করি কিন্তু আমাদের ইন্ডিকেটর গুলো চেঞ্জ হতে পারে। সো মানে এই ইন্ডিকেটরের চেঞ্জটা আমরা মানে একটা কান্ট্রিতে মেবি সাম কাইন্ড অফ ইন্ডিকেটরস আর ভ্যালিড, কিন্তু মানে আমরা যদি আলাদা কান্ট্রি কনসিডার করি মেবি আদার ইন্ডিকেটরস আর মোর ইম্পর্টেন্ট। তাহলে আমরা যদি ডাইমেনশন বা ইন্ডিকেটর গুলোকে চেঞ্জ করি আমাদের কিন্তু নাম্বার চেঞ্জ হতে পারে। সেকেন্ড হলো ডিসাইডিং ওয়েটস ফর ইচ ডাইমেনশন। মানে আগের স্লাইডে আমি দেখিয়েছি যে প্রত্যেকটা ডাইমেনশনের জন্য আমরা 1/3 ওয়েটেজ নিচ্ছি, মানে ক্যালকুলেশনের জন্য, মেজারমেন্টের জন্য, মানে প্রত্যেকটা পয়েন্টকে আমরা ইকুয়াল ইম্পর্টেন্স দিচ্ছি। দিস ওয়েট, মানে ওয়েটের মানে কি, মানে প্রত্যেকটা জিনিসকে, প্রত্যেকটা ইন্ডিকেটরকে আমরা একই রকম ইম্পর্টেন্স দিচ্ছি, মানে 1/3 যদি দিই, ঠিক আছে, সেই ওয়েট বা সেই ইম্পর্টেন্সটা আমরা যদি চেঞ্জ করি, আমরা যদি মনে করি না হেলথ হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, তো আমরা সেইখানে একটা ওয়েট, ডিফারেন্ট ওয়েট দিতে পারি, সেখানে বেশি ইম্পর্টেন্স দিতে পারি when you are measuring that number, আর অন্য ডাইমেনশনে আমরা কম ওয়েট দিতে পারি। ঠিক আছে, কাজেই মানে এইগুলো, ওয়েটটা হচ্ছে another issue that we need to resolve। ঠিক আছে, হ্যাঁ, মানে কম্পোনেন্ট যদি বাড়াই সেক্ষেত্রে তো মানে ওয়েটস গুলো চেঞ্জ হয়ে যাবে, তাই না? ওয়েটস গুলো চেঞ্জ হচ্ছে, যেটাকে আমরা ইন্ডিকেটরস বলছি। কম্পোনেন্ট যদি বাড়াই বা কমাই সেটা ডিফারেন্ট হতে পারে, হ্যাঁ সেটাও ডিফারেন্ট হতে পারে, আর অ্যাকর্ডিংলি সেই নাম্বারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আলটিমেটলি যেটা আমরা এমপিআই ক্যালকুলেট করছি সেই নাম্বারটাও আমরা কিন্তু ডিফারেন্ট পাবো। ঠিক আছে, কাজে এগুলো কিন্তু সেনসিটিভ, মানে কোন নাম্বারটা আমরা পাচ্ছি সেটা কিন্তু এই আমাদের চয়েস, ডাইমেনশনের চয়েস বা ইন্ডিকেটরের চয়েসের সাথে ভীষণ পরিমাণে সেনসিটিভ। আর থার্ড প্রবলেম হচ্ছে ফিক্সিং দ্য থ্রেশহোল্ড টু ক্যালকুলেট ইনসিডেন্স অফ পভার্টি, মানে যেখানে আমরা 33.3% বলে একটা পভার্টি লাইন সেট করছি না, তো সেটাও একটা প্রবলেমেটিক। মানে আমরা যেখানে 33%টাকে আমরা পভার্টি লাইন বলে ঠিক করছি, এইখানেও যদি আমরা একটুখানি বাড়াই বা কমাই তাহলে নাম্বারটা কিন্তু আবার অনেক পরিমাণে চেঞ্জ হবে। কাজেই যেভাবে আমরা মেথডটা ডেভেলপ করেছি, যে ইন্ডিকেটর গুলো আমরা ফলো করেছি, যে মেথডটা আমরা ফলো করছি, সেটা কিন্তু এইসব ইস্যুর ক্ষেত্রে ভয়ঙ্কর ভাবে সেনসিটিভ, যা নাম্বার কিন্তু অনেকটা পরিমাণে চেঞ্জ হতে পারে। আচ্ছা, এটা কি অ্যালকিরে ফস্টার মেথডেরই তাই তো? হ্যাঁ, মানে যেটা 33%টা তো। হ্যাঁ। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলে দিই, এখানে একটু মানে একটু অরেঞ্জ কালারে দুটো ইন্ডিকেটর আমি হাইলাইট করেছি, ম্যাটারনাল হেলথ আর ব্যাংক অ্যাকাউন্ট। দেখা যাচ্ছে না ওটা? মানে হেলথের রেসপেক্টে যে তিনটা ইন্ডিকেটর, হ্যাঁ, তো সেইটা হচ্ছে, আমি জাস্ট বলে দিই, এটা আলকার এন্ড ফস্টার যে মেথড ফলো করেছিল ওরা কিন্তু এই ইন্ডিকেটর গুলো ওরা কনসিডার করেনি। ঠিক আছে,
এই এই ইন্ডিকেটর গুলো অ্যাড করেছে নীতি আয়োগ, ঠিক আছে। মানে ইন্ডিয়ান কনটেক্সটে যখন ওরা সার্ভে আর মানে এই ভ্যালুগুলো ক্যালকুলেট শুরু করলো, তখন ওরা এই ম্যাটারনাল হেলথ আর ব্যাংক অ্যাকাউন্ট এটা কিন্তু ওরা অ্যাড করেছে, আর অ্যাকর্ডিংলি মানে ওয়েটের যে ভ্যালুটা, যে ইম্পর্টেন্সটা, সেটাও কিন্তু ওরা চেঞ্জ করেছে ওদের মেথোডোলজিতে। সো সিমিলার টু তারপরে ওগুলো সব 1/9 করে হয়ে যাবে, নিউট্রিশন চাইল্ড হেলথ 1/9 করে হয়ে যাচ্ছে। হ্যাঁ, না ওরা বোধহয় ইকুয়াল ওয়েটেজ দেয়নি, ওরা স্ট্যান্ডার্ড অফ লিভিং এ ওরা মানে সমস্ত ইন্ডিকেটরে আলাদা আলাদা ওয়েটেজ দিয়েছে। সো মানে যেভাবে আমরা এগুলো চুজ করছি না, আমাদের কিন্তু ভ্যালুগুলো সেক্ষেত্রে সেন্সিটিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা একটা প্রবলেম। আমরা শুধু নীতি আয়োগ নয়, আমরা যদি অন্য আরো কিছু স্টাডি দেখি এই মানে এই রেসপেক্টে, সেখানেও আমরা দেখেছি তারা আলাদা আলাদা ইন্ডিকেটর ইউজ করেছে, তারা আলাদা আলাদা ওয়েট ইউজ করেছে, তারা দিয়েছে জাস্টিফিকেশন দিয়েছে, মানে যেখানে তাদের মনে হয়েছে যে এখানকার এই রেসপেক্টে এই ওয়েটেজটা দেওয়া উচিত, তারা জাস্টিফাই করেছে। কিন্তু যদি আমরা চেঞ্জ করি তাহলে কিন্তু নাম্বারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কাজে এই নাম্বারের ক্ষেত্রে কিন্তু এটা ভয়ঙ্কর সেন্সিটিভ। আচ্ছা, আমি মানে আরো এগোবার আগে আরেকটা জিনিস বলে নিতে চাই। তো এই স্লাইডটাতে আমি কি করেছি, এই স্লাইডটাতে আমাদের কিভাবে আমাদের পভার্টি মেজারমেন্ট মানে যে নাম্বারটা আমরা পাই, কিভাবে এটা ক্যালকুলেট করা হয়, কিভাবে এই প্রসেসটা অর দ্য মেজারমেন্ট ইস্যু হ্যাজ চেঞ্জ, মানে টাইমের সাথে সাথে কিভাবে এই প্রসেসটা চেঞ্জ হয়েছে, এখানে আমি একটু সামারাইজ করেছি এখানে। তো মানে আমাদের ইন্ডিপেন্ডেন্সের আগেও কিন্তু আমাদের হিস্ট্রিতে রয়েছে যেখানে পভার্টি রেশিও ক্যালকুলেট করা হতো। এমন নয় যে শুধু ইন্ডিপেন্ডেন্সের পর থেকেই আমরা থরলি হ্যাভ স্টার্টেড থিঙ্কিং অ্যাবাউট ইট। মানে ইন্ডিপেন্ডেন্সের আগেও আমাদের স্টাডি আছে প্রাইভেট, লাইক মানে যেখানে ইন্ডিভিজুয়ালি মানুষ দেখার চেষ্টা করেছে যে মানে পভার্টি রেশিও ঠিক কিরকম। আর স্বাধীনতার পরে এই ডিউটিটা, এই দায়িত্বটা অ্যাকচুয়ালি এসেছিল প্ল্যানিং কমিশনের কাছে। সো প্ল্যানিং কমিশন অ্যাকচুয়ালি স্টার্টেড গিভিং অল দিস নাম্বারস। মানে আমাদের বিভিন্ন রকমের এক্সপার্ট গ্রুপ ফর্ম করা হয়েছে, and they have given their different recommendation based on that, on their study. So the first one was মানে প্রথমটা যেটা ছিল সেটা ছিল ওয়ার্কিং গ্রুপ 1962, তারপরে আলাদা কমিশন এসছে, তারপরে আলাদা এক্সপার্ট গ্রুপ এসছে, অ্যান্ড মানে যেটা আমরা এখন যেটা ইউজ করি সেটা হচ্ছে এক্সপার্ট গ্রুপ 2009 তেন্ডুলকার কমিটি, যেটা সুরেশ তেন্ডুলকার যেটা রেকমেন্ড করেছিল, সেটা এখনো আমাদের, যদিও এটা অনেকদিন আগে করা হয়েছিল, তাও এখনো এটাকে আমাদের অফিসিয়াল পভার্টি লাইন হিসেবে আমরা কনসিডার করি। তারপরেও রাঙ্গারাজন কমিটি এসেছিল 2014-এ, কারণ 2019-এ তেন্ডুলকার কমিটি যে রেকমেন্ডেশন দিয়েছিল তার উপর অনেক ডিবেট হয়েছে, অনেক রকমের ইস্যু রেজ করা হয়েছিল। তো সেই জন্য আরেকটা এক্সপার্ট কমিটি এসেছিল ইন 2014, রাঙ্গারাজন কমিটি, তারা আলাদা রেকমেন্ডেশন দিয়েছিল, আর তারা পভার্টি লাইনটাকে আরেকটু বাড়িয়েছিল মানে আগের স্টাডির থেকে। কিন্তু রাঙ্গারাজন কমিটির যে রেকমেন্ডেশনটা, সেটাকে অফিসিয়াল পভার্টি লাইন হিসেবে এখনো ধরা হয় না। আমরা এখনো যেটা অফিসিয়াল পভার্টি লাইন হিসেবে ধরি সেটা হলো তেন্ডুলকার কমিটি। তো মানে ওভার টাইম কি হয়েছে, প্ল্যানিং কমিশন ডিফারেন্ট ভাবে কমিটি ফর্ম করেছে, মানে দে অলসো গেভ এনর্মাস ইম্পর্টেন্স টু দ্যাট, মানে প্রচুর পরিমাণে ইম্পর্টেন্স দিয়েছে বিষয়টার উপর। তারা বলেছে যে মানে যেহেতু ওভার টাইম সিচুয়েশন চেঞ্জেস, মানে বিভিন্ন রকম লোকের ফুড হ্যাবিট চেঞ্জেস, লোকের ইনকাম, লোকের লাইক লিভিং স্ট্যান্ডার্ড চেঞ্জ করে, তো সেই জন্য তারা রিভাইজ করেছে, মানে পভার্টি লাইন যেটা প্রথমে যেটা ডেভেলপ করা হয়েছিল সেটা ওভার টাইম ওটা চেঞ্জ করা হয়েছে। এই স্লাইডে মানে আমি পভার্টি রেশিও যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে তেন্ডুলকার কমিটি আর তেন্ডুলকার মেথোডোলজি, মানে যেটা আমাদের কারেন্ট অফিসিয়াল এস্টিমেট সেই হিসেবে আমি দেখিয়েছি। তো এই নাম্বারে মানে রিপোর্টটা প্ল্যানিং কমিশনই তৈরি করেছিল। তো নাম্বারগুলোতে আমরা যদি দেখি, মানে 1993 থেকে 2011-12 both they have calculated for rural and urban area and total in general, মানে নাম্বারগুলো থেকে ইটস ক্লিয়ার, নো এগেইন, মানে আমরা দেখতে পাচ্ছি যে পভার্টি রেশিও মানে ওভার টাইম প্রচুর পরিমাণে ফল করেছে না। 2011-12 এ মানে দ্যাট নাম্বার ইজ 21.9% for the total population. So which basically means that 21% of the population in India they're lying below the poverty line, মানে যারা পভার্টি লাইনের নিচে রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কারেন্ট এস্টিমেট। নাও মানে আমি মানে এখন
মানে আই হোপ যে আমাদের কিছুটা ব্যাকগ্রাউন্ড মানে কি ডেফিনেশন আর মেজারমেন্ট ইস্যুগুলো যেটা আমাদের এক্সিস্ট করে এখন, আমাদের কিছুটা হলেও আইডিয়া হয়েছে মানে আর্লিয়ার আগের স্লাইডগুলো থেকে। নাও লেট আস কাম টু দ্য ডিবেট এগেন। হোয়াই দ্য ডিবেট ইজ ইম্পর্টেন্ট? কারণ আমরা বলছি যদি আমরা ডিফারেন্ট মেজার অফ লাইক ডিফারেন্ট ডেফিনেশন যদি আমরা ইউজ করি, যদি আমরা ডিফারেন্ট মেজারমেন্ট মেথড ফলো করি, তাহলে কি নাম্বারটা প্রচুর পরিমাণে ডিফারেন্ট হচ্ছে? নাম্বারটা কি সেম না নাম্বারটা ডিফারেন্ট? আর যদি ডিফারেন্ট হয় তাহলে কতটা ডিফারেন্ট? আরেকটা ইস্যু হচ্ছে যে আমরা কি সেম হাউস হোল্ডকে আইডেন্টিফাই করছি? মানে আমরা যদি ডিফারেন্ট মেজারমেন্ট ইস্যু নিই, ডিফারেন্ট ডেফিনেশন নিই, তাহলে আমরা যাদের যে হাউস হোল্ড বা যে ফ্যামিলি গুলোকে আমরা পুয়ার বলে আইডেন্টিফাই করছি, সেগুলো কি মানে যে কোনো ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ডেফিনেশন উই আর ইউজিং, মানে সেম হাউস হোল্ডকেই আমরা কি পুয়ার হাউস হোল্ড বলে আইডেন্টিফাই করছি? মানে যদি আমরা অ্যাবসলিউট পভার্টি ডেফিনেশন নিই বা মেজারমেন্ট নিই, আমরা যদি হাউস হোল্ড এক্স বা এ কে যদি আমরা আইডেন্টিফাই করি পুয়ার হিসাবে, আমরা মাল্টিডাইমেনশনাল পভার্টি মেথড যদি ফলো করি, আমরা কি স্টিল মানে এ হাউসহোল্ড নাম্বার এ কেই আমরা পুয়ার বলে আইডেন্টিফাই করছি? সেটা হচ্ছে আরেকটা প্রবলেম। যদি আমরা ডিফারেন্ট ডেফিনেশন ফলো করি আর আমরা ডিফারেন্ট হাউসহোল্ডকে আইডেন্টিফাই করি পুয়ার হিসাবে, তাহলে কিন্তু মানে জিনিসটা ভয়ঙ্কর রূপ নেবে। কারণ আমরা আলটিমেটলি কারা এই পভার্টি অ্যালিভিয়েশন পলিসি থেকে বেনিফিট পাবে, এটা কিন্তু আমরা আইডেন্টিফাই করছি এইভাবে, তাদেরকে এইভাবে টার্গেট গ্রুপ হিসাবে আমরা আইডেন্টিফাই করছি। কিন্তু যদি আমরা একটা ডেফিনেশন একটা হাউসহোল্ডকে আমরা আইডেন্টিফাই করি, আরেকটা ডেফিনেশন বা আরেকটা মেজারমেন্ট ইস্যু হিসেবে আরেকটা হাউসহোল্ডকে আইডেন্টিফাই করি, তাহলে কিন্তু একটা প্রবলেম রয়েছে। তো মানে আমি কিছু স্টাডি করেছি এই এসপেক্টে, মানে আমি কিছু লিটারেচার পড়েছি যেখানে আমরা দেখছি যে তারা এইরকম একটা অ্যানালিসিস করেছে, তারা চেক করেছে যে পভার্টি এস্টিমেশন যদি আমরা ডিফারেন্ট ডেফিনেশন নিই, ডিফারেন্ট মেজারমেন্ট ইস্যু নিই, তাহলে কি আমরা ডিফারেন্ট রেজাল্ট পাচ্ছি কিনা, আর মানে কতখানি ডিফারেন্ট, সেক্ষেত্রে তারা কত মানে যদি ডিফারেন্ট হয় তাহলে কতখানি ডিফারেন্ট। তো মানে সেই রকম স্টাডি আছে, যেমন নেপালের ক্ষেত্রে রয়েছে, ভিয়েতনাম, নাইজেরিয়া, ভুটান, মানে অনেকগুলো ডেভেলপিং কান্ট্রিজ ক্ষেত্রে আমরা কিন্তু সেই রকম স্টাডি পাই, ঠিক আছে। কিন্তু ইন্ডিয়ার রেসপেক্টে আমি দেখেছি যে অনেকগুলো স্টাডি রয়েছে, স্পেশালি ইন কারেন্ট টাইমেও, মানে এখন অনেক রকম স্টাডি করা হচ্ছে যেখানে তারা আলাদা ভাবে মাল্টিডাইমেনশনাল পভার্টি ক্যালকুলেট করেছে, মানে নীতি আয়োগ ছাড়াও অনেক স্টাডি রয়েছে যেখানে তারা ক্যালকুলেট করেছে। কিন্তু মানে কতখানি ওভারল্যাপ রয়েছে, যে সেম হাউস হোল্ডকেই আমরা দুটো মেথডে একই পুয়ার বলে আইডেন্টিফাই করছি কি করছি না, সেই জিনিসটা কিন্তু খুব একটা স্টাডি করা হয়নি। মানে আমার মনে হয় যেটা খুব দরকার। আমি এখানে খুব ডিটেলে যাব না, কিন্তু অল্প একটুখানি কম্পেয়ার করে দেখাবো যে রেজাল্টটা কতখানি ডিফারেন্ট। মানে আমি কি করেছি, দুটো স্টেজে করেছি। যে ফার্স্ট স্টেজ হচ্ছে আমি সেকেন্ডারি ডেটা নিয়েছি, যেটা হচ্ছে মানে মাল্টিডাইমেনশনাল পভার্টি ডেটা হেড কাউন্ট রেশিও আর অ্যাবসলিউট পভার্টি ডেটা, মানে যেটা ইন্ডিয়ার ক্ষেত্রে বিভিন্ন স্টেটের ক্ষেত্রে অ্যাভেলেবল, আমি সেইটাকে কম্পেয়ার করেছি। আর আরেকটা কি করেছি, আমি যখন মেদিনীপুর কলেজে ছিলাম, তো আমাদের স্টুডেন্টরা একটা সার্ভে করেছিল সেখানকার লোকাল মানে কাছাকাছি ভিলেজ গুলোতে। তো সেইখানে আমরা 203টা হাউস হোল্ডের একটা সিমিলার কাইন্ড অফ মানে সার্ভে করেছিলাম। তো আমি সেই সার্ভে ডেটার উপর বেস করে আমি সেটাও কম্পেয়ার করেছি যে সেম হাউস হোল্ডকে আমরা দুটো মেথডে পুয়ার বলে আইডেন্টিফাই করছি কি করছি না। তো মানে the method that I have followed here basically two ways. আমি একটা সেকেন্ডারি ডেটা কম্পেয়ার করেছি, আর আরেকটা হলো মানে ভেরি মাচ প্রাইমারি ডেটা একটা লোকাল লেভেলে আমি কম্পেয়ার করে দেখেছি যে কতখানি ওভারল্যাপ রয়েছে, কতখানি মানে দ্য নাম্বারগুলো একই কিনা। তো এই স্লাইডে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ইনকাম পভার্টি ডেটা আর এমপিআই পভার্টি ডেটা, যেটা 2010-এরটা আমি কম্পেয়ার করেছি। আমি 2010টা নিয়েছি, এমপিআই রিসেন্ট ডেটা আছে কিন্তু আমি নিয়েছি 2010টা, কারণ আমরা যাতে কম্পেয়ার করতে পারি। কারণ ইনকাম পভার্টি আমি জাস্ট বললাম যে অফিসিয়াল পভার্টি লাইন যেটা এখনো রয়েছে সেটা হচ্ছে সেই 2011-র যে নাম্বারটা আমরা রয়েছে সেটা এখনো আমাদের অফিসিয়াল পভার্টি লাইন আর পভার্টি রেশিও হিসেবে কনসিডার করা হয়। তো জাস্ট ফর কম্পারিজন পারপাস মানে আমি এখানে এমপিআই ভ্যালুটা 2010-এর যে ভ্যালুটা সেটা নিয়েছি এখানে। তো আমাদের কাছে মানে সমস্ত স্টেটের ক্ষেত্রেই রয়েছে। আমি কিছু জায়গা কিছু স্টেটের ক্ষেত্রে একটু কালার দিয়ে হাইলাইট করেছি যাতে নাম্বারগুলো চট করে চোখে পড়ে,
যেমন মনে করো অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে ইনকাম পভার্টি ইজ 13%, but in MPI poverty is 44%. Can you imagine, can you compare these two numbers? মানে একটাতে যদি আমরা ইনকাম পভার্টি নিই, যেখানে অন্ধ্রপ্রদেশে দেখাচ্ছে মানে শুধুমাত্র 13% অফ দ্য পপুলেশন আর বিলো পভার্টি লাইন, আর এমপিআই পভার্টি যেটা শো করছে মানে একই স্টেটের জন্য, মানে আমরা যদি আলাদা ডেফিনেশন নিই আর মানে এমপিআই যদি ভ্যালু নিই, সেক্ষেত্রে সেই নাম্বারটা দাঁড়াচ্ছে 44%। মানে কতখানি ডিফারেন্স রয়েছে। একই রকম ভাবে আমরা কিন্তু আরো কিছু, হ্যাঁ ইয়েস, হ্যালো, ওকে, একই রকম ভাবে আমরা যেমন দিল্লি আর কেরালার ক্ষেত্রে যদি দেখি, মানে যেটা আমি পার্পল কালারে হাইলাইট করেছি, সেখানে কিন্তু আমরা অতখানি ডিফারেন্স দেখছি না, যেখানে কিন্তু নাম্বারটা খুব ক্লোজ। যেমন দিল্লির ক্ষেত্রে রয়েছে 15% হু আর বিলো পভার্টি লাইন ইন টার্মস অফ ইনকাম পভার্টি ডেফিনেশন, আর এমপিআই পভার্টি ডেফিনেশনের রেসপেক্টে সেই নাম্বারটা দাঁড়াচ্ছে মানে দিল্লির ক্ষেত্রেই যেটা দাঁড়াচ্ছে 12%, মানে নাম্বারটা অনেকটাই কাছাকাছি। মানে যদি আমরা অন্ধ্রপ্রদেশের সাথে কম্পেয়ার করি, সিমিলার টু দ্যাট ইন কেরালা অলসো, মানে নাম্বার গুলো হচ্ছে একটা 11% আর একটা হচ্ছে 12%। মানে কিছু কিছু স্টেটের ক্ষেত্রে কিন্তু এটা পরিষ্কার হচ্ছে যে তারা কিন্তু ইনকামের ক্ষেত্রেও একই রকম ভাবে গ্রো করেছে, মানে যদি ডিস্ট্রিবিউশন বা পভার্টি রেসপেক্ট আমরা কম্পেয়ার করি, আর এমপিআই পভার্টির ক্ষেত্রে যদি আমরা কম্পেয়ার করি, দ্য নাম্বার কিন্তু একইভাবে মুভ করছে। কিন্তু আর বেশ কিছু স্টেট রয়েছে যেমন অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, নাগাল্যান্ড, যেখানে নাম্বারগুলো প্রচুর আলাদা, মানে প্রচুর পরিমাণে ডিফারেন্ট। কাজে এই নাম্বারগুলো আমাদের অনেকটাই মানে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আর কি, যে আমাদের মানে চুজিং দ্য রাইট কাইন্ড অফ ডেফিনেশন বা মেথড, মানে আমরা যে মেথডটা বা যে ডেফিনেশনটা ফলো করছি সেটা কতখানি ইম্পর্টেন্ট। মানে আমরা যদি একটা ডেফিনেশন ফলো করি মেবি মানে আমরা একরকম রেজাল্ট পাবো, যদি আমরা অন্যরকম ফলো করি তাহলে আমরা অন্যরকম রেজাল্ট পাবো। কাজে এইটা কিন্তু ভীষণ কনফ্লিক্টিং ইন দ্যাট সেন্স। মানে এই এই ফিগারটাতে, এই ডায়াগ্রামটাতে মানে সেম নাম্বারই আমি দেখিয়েছি, শুধু মানে বার ডায়াগ্রামে শো করেছি যাতে ডিফারেন্সটা বোঝা যায়। যেমন মনে করো যে সবুজ লাইনটা যেটা, সেটা হচ্ছে আমাদেরকে সবুজ বারটা দেখাচ্ছে এমপিআই নাম্বার, আর নীল লাইনটা দেখাচ্ছে ইনকাম পভার্টি নাম্বার। মানে মোটামুটি সব স্টেটের ক্ষেত্রেই তুমি মানে আমরা দেখতে পাচ্ছি যে মানে দুটো একই লেভেলে নেই, অনেকখানি ডিফারেন্ট রয়েছে তারা। ঠিক আছে, মানে এগুলো আমাদের কাছে খুব ক্লিয়ার, মানে ফ্রম দিস নাম্বারস নো, যে কোন ডেফিনেশন আমরা ফলো করছি সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে মানে পরের প্রশ্ন যেটা অটোমেটিক্যালি আমাদের কাছে আসছে, যে আমরা জাস্ট মানে নাম্বারের ক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রচুর ডিফারেন্স রয়েছে, মানে আমরা যদি কম্পেয়ার করি। তো পরের প্রশ্ন যেটা খুব ন্যাচারালি আমাদের কাছে আসছে, কেন এই ডিফারেন্সটা আসছে? মানে আমরা যদি পভার্টি হিসেবে আইডেন্টিফাই করছি একটা হাউসহোল্ডকে, মানে যদি আমরা ইনকাম পভার্টি ডেফিনেশন ফলো করছি, তাহলে কেন রেজাল্টটা, আর যদি মাল্টি ডাইমেনশনাল পভার্টি ডেফিনেশন ফলো করছি, কেন নাম্বারটা এতখানি ডিফারেন্ট হচ্ছে? অ্যাকচুয়ালি আমাদের কাছে অনেকগুলো, মানে আমরা জানি না, এক্স্যাক্টলি জানি না যে কোনটা আমাদের কাছে ভ্যালিড রিজন, কিন্তু আমাদের কাছে অনেকগুলো কারণ যেগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি। The first one is that having sufficient income does not ensure that we will have access to those items. কি হয়, যেমন মনে করো সেফ ড্রিঙ্কিং ওয়াটার, হেলথ ফেসিলিটি, হ্যাঁ, যেমন মনে করো স্কুল এডুকেশন, হ্যাঁ, সেইগুলোর ক্ষেত্রে এমন নয় যে আমাদের কাছে ইনকাম সেগুলোর ক্ষেত্রে অ্যাক্সেস থাকবে। মানে এমন কিছু রুরাল সেক্টর রয়েছে, এমন বেশ কিছু জায়গা রয়েছে যেখানে তাদের কাছে সেফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যাক্সেসই নেই। মানে ইনকাম থাকলেই যে তারা সেটা পাবে, সেটা কিন্তু সবসময় এনশিওর হচ্ছে না। দ্বিতীয়টা হচ্ছে হ্যাভিং সাফিসিয়েন্ট ইনকাম ডাজ নট মিন দ্যাট ইনকাম উইল বি স্পেন্ট অন বেসিক নেসেসিটিস। ঠিক আছে, মানে যদি আমরা মনে করি হেলথ এডুকেশন এগুলো আমাদের টপমোস্ট প্রায়োরিটি, তাহলেও ইনকাম থাকলেই যে প্রত্যেক হাউস হোল্ড যে একই রকম ভাবে স্পেন্ড করবে তার কিন্তু কোনো মানে নেই। মানে অনেক ফ্যামিলি থাকে যেখানে তারা মেয়েদেরকে স্কুলে পাঠায় না। মানে এখনো আমাদের বেশ কিছু, আমরা যদি মানে ওয়েস্ট বেঙ্গলে দেখি বা রাজস্থান দেখি বা ইউপি দেখি, আমরা হয়তো এখনো বেশ কিছু বাড়ি পাবো যদিও ফ্রি এডুকেশন রয়েছে, তাহলেও তারা মনে করে যে মেয়েদের পড়ার কোনো দরকার নেই। ঠিক আছে, মানে সেখানে ইনকামটা ফ্যাক্টর নয়, তারা কিন্তু তাদের মনে করে তাদের প্রায়োরিটিটা সেক্ষেত্রে এডুকেশন নয়।
ঠিক আছে? কাজেই ইনকাম থাকলেই যে তারা সেইভাবে হেলথ বা ওই সব পারপাসে, ডিফারেন্ট পারপাসে যে তারা খরচ করবে, তারও কিন্তু কোনো সিওরিটি নেই। The third one is that goods and services indicating quality of living for household providing the government may not properly proxy for the capability of the individuals to earn their living. মানে থার্ড আইটেমটা বলছে যে আমাদের ইনকাম থাকলেই মানে কোয়ালিটি অফ লিভিং ফর হাউসহোল্ড প্রোভাইডেড বাই দ্য গভর্নমেন্ট মে নট প্রপারলি, মানে আমাদের দুটো কিন্তু দুটোর মানে আমি কিভাবে বলবো, মানে যেখানে আমরা কোয়ালিটি অফ লাইফ যেটাকে আমরা বলছি যে আমাদের ঠিকঠাক ভাবে আমাদের ড্রিঙ্কিং ওয়াটার থাকতে হবে, আমাদের ইলেকট্রিসিটি থাকতে হবে, ঠিক আছে, সেইগুলো কিন্তু মানে ইনকাম থাকলেই যে সবসময় এনশিওর করা হচ্ছে সেটা কিন্তু নয়। কারণ আমরা অনেক সময়তে গভর্নমেন্টের ওপর নির্ভর করি, আর সেক্ষেত্রে বিভিন্ন সার্ভিস যেটা আমরা গভর্নমেন্ট দেওয়া মানে গভর্নমেন্ট আমাদেরকে দেয় সেটা কিন্তু প্রচুর পরিমাণে আনইকুয়াল, মানে সেটা কিন্তু সকলের কাছে একইভাবে পৌঁছয় না। কাজেই সেই দুটো জিনিস কিন্তু একইভাবে এনশিওর হচ্ছে না যে আমাদের স্পেন্ডিং বা আমরা কতখানি ইনকাম আর্ন করছি আর আমরা সমস্ত কিছু সমানভাবে পাচ্ছি কি পাচ্ছি না, সেটা শুধুমাত্র ইনকাম দিয়ে মেজার করা যায় না, অনেকগুলো আদার অন্য ফ্যাক্টর রয়েছে। মানে বেসিক্যালি আমরা কি বলতে চাইছি যে the poverty is not only about income, it's not only about our spending, so it has many other dimensions, but having sufficient income does not ensure the other. মানে আমাদের কাছে ইনকাম থাকলেই যে আমরা একটা ঠিকঠাক ভাবে মানে ঠিকঠাক জীবনযাপন করব সে সময় কিন্তু সেটা কিন্তু সবসময় সম্ভব হয় না, কারণ অনেক কিছুই আমরা অন্য আদার ফ্যাক্টরের উপর নির্ভর করি। গভর্নমেন্ট কি রকম ভাবে সার্ভিস দিচ্ছে, কি রকম ওয়েদার, মানে আমাদের সেক্ষেত্রে অ্যাডিকুয়েট ড্রিঙ্কিং ওয়াটার রয়েছে কি রয়েছে না, এইসব মেনি অনেক আলাদা আলাদা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে। স্যার আমার কাছে আর কতক্ষণ টাইম আছে, আমি আর কতক্ষণ বলবো? You carry on as you wish. Okay, so maybe I'll take another 5 minutes or so and conclude. মানে এই পরের স্লাইডে যেখানে আমি বলছি বেসিক্যালি আই এম টকিং অ্যাবাউট, আমি তিনটে ফ্যাক্টরের কথা এখানে বলবো, যে ইকোনমিক গ্রোথ, গভর্নমেন্ট স্পেন্ডিং আর কোয়ালিটি অফ গভর্নেন্স। ঠিক আছে, মানে আমি এই তিনটে ফ্যাক্টরের কথা এখানে কেন বলছি, এই কনটেক্সটে পভার্টি কনটেক্সটে কেন বলছি, যদি আমরা লিটারেচার পড়ি, পভার্টি রেসপেক্টে লিটারেচার পড়ি, মানে সমস্ত লিটারেচার কি ইন্ডিকেট করে যে যদি একটা কান্ট্রি গ্রো করে ওভার টাইম, যদি তারা একটা সাস্টেন রেটে গ্রো করে, তাহলে পভার্টি ইজ নট অ্যান ইস্যু, মানে সেক্ষেত্রে পভার্টি উইল অটোমেটিক্যালি উইল বি টেকেন কেয়ার অফ। কি যে যদি একটা কান্ট্রি গ্রো করে, আমাদের যদি অ্যাভারেজ ইনকাম বাড়তে থাকে, তাহলে কি হবে, ওই মানে আমরা যেটাকে বলি ট্রিকল ডাউন এফেক্ট, আমাদের ইকোনমিক্স একটা থিওরি আছে যেটাকে আমরা বলি ট্রিকল ডাউন এফেক্ট। বেসিক্যালি মানে যেটা বলছে যে গ্রোথ হলে অটোমেটিক্যালি পভার্টি রেটও কমবে, কিন্তু ইন প্র্যাকটিস দিস মাইট নট বি ট্রু অলওয়েজ, মানে সেটা থিওরিটিক্যালি জাস্টিফাইড, কিন্তু প্র্যাকটিসে যে ইকোনমিক গ্রোথ হলেই যে সেটা প্রো পুয়ার গ্রোথ হবে, যে সেটা এভরি সেকশন ইকুয়ালি বেনিফিটেড হবে, সেটা কিন্তু এনশিওর করে না। সেখানে আলাদা ফ্যাক্টর গুলো রয়েছে, যেমন মনে করো গভর্নমেন্ট স্পেন্ডিং। তো প্রত্যেকটা কান্ট্রি কিন্তু শুধুমাত্র গ্রোথের উপর নির্ভর করে না, যে পভার্টি ওকে আমরা যদি 6%, 7%, 10% রেটে গ্রো করি অটোমেটিক্যালি পভার্টিও কমে যাবে, শুধুমাত্র তার উপর নির্ভর করে না। প্রত্যেকটা কান্ট্রি তাদের একটা বড় সড়ো অ্যামাউন্ট, লাইক গভর্নমেন্টের যে রেভিনিউ, তার একটা বড় সড়ো অ্যামাউন্ট তারা কি করে পভার্টি অ্যালিমিনেশন প্রোগ্রামের উপর স্পেন্ড করে, যে তাদের অবজেক্টিভটা হচ্ছে পভার্টি কমানো বা এলিমিনেট করা। সেক্ষেত্রে তারা হিউজ পরিমাণ যেটা গভর্নমেন্টের রেভিনিউ তারা কিন্তু স্পেন্ড করছে থ্রু ডিফারেন্ট পলিসিস। সো নট অনলি ইন ইন্ডিয়া, শুধু ইন্ডিয়ার ক্ষেত্রে নয়, মানে আদার ডেভেলপিং কান্ট্রিজ এর ক্ষেত্রেও উই ক্যান সি দ্যাট লাইক গভর্নমেন্ট ইজ স্পেন্ডিং এ লট। আরেকটা প্রশ্ন যেখানে অটোমেটিক্যালি আসছে, শুধুমাত্র কি স্পেন্ডিং, লাইক গভর্নমেন্ট স্পেন্ডিং ইজ ইম্পর্টেন্ট, হাউ দে আর স্পেন্ডিং দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। মানে যেখানে আমরা বলছি কোয়ালিটি অফ গভর্নেন্স, মানে গভর্নমেন্ট শুধুমাত্র কতটা পরিমাণ স্পেন্ড করছে পভার্টি অ্যালিভিয়েশনের ক্ষেত্রে সেটা কিন্তু যথেষ্ট নয়, কিভাবে স্পেন্ড করছে, সেই টাকাটাকে আমরা কত এফিসিয়েন্টলি আমরা স্পেন্ড করছি পভার্টি অ্যালিভিয়েশন প্রোগ্রামের উপর, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। যেখানে আমরা কোয়ালিটি অফ গভর্নেন্স বলে আলাদা একটা টার্ম আনছি। কোয়ালিটি অফ গভর্নেন্স বেসিক্যালি মিনস the way we are actually
দ্য গভর্নমেন্ট ইজ অ্যাকচুয়ালি পারফর্মিং, মানে গভর্নমেন্ট কিভাবে সমস্ত জিনিসগুলোকে কনসিডার করে তারা তারা পভার্টি এলিভেশনের ক্ষেত্রে হোক বা আদার রেসপেক্টে হোক তারা কি করে পারফর্ম করছে। ঠিক আছে, মানে কাজেই এই মানে এই তিনটে ফ্যাক্টর আমার মনে হয় পভার্টি রেসপেক্টে একটা হিউজ ইম্প্যাক্ট আনতে পারে। একটা গ্রোথ ডেফিনেটলি, আমাদের কোনো ডাউট নেই ইকোনমিক গ্রোথ হলে যে পভার্টি রিডাকশন হবে, কিন্তু কোন রেটে পভার্টি রিডাকশন হবে দ্যাট ইজ সামথিং ইম্পর্টেন্ট টু লুক অ্যাট। মানে ইকোনমিক গ্রোথ তো আমাদের দরকার, তার সাথে সাথে গভর্নমেন্ট স্পেন্ডিং অন পভার্টি অ্যালিভিয়েশন পলিসিস সেটা আমাদের দরকার, আর তার সাথে সাথে আমাদের এটাও দরকার যে কিভাবে আমরা সেই টাকাটা স্পেন্ড করছি, আমাদের করাপশন লেভেল কতখানি বা কতখানি লিকেজ হচ্ছে গভর্নমেন্ট স্পেন্ডিং এর থেকে, সেই জিনিসটা আমরা কতখানি ট্যাকল করতে পারছি, সেটাও কিন্তু আলটিমেটলি আমাদেরকে ডিরেকশন দিচ্ছে যে কিভাবে আমরা পভার্টিটাকে কমাচ্ছি। আমি এই স্লাইড গুলো একটু ইগনোরই করি, এগুলো একটু টেকনিক্যালি আছে। আমি এটা নিয়ে একটু বলি, হ্যাঁ, যেখানে আমরা মানে মেদিনীপুর কলেজে থাকতে আমাদের স্টুডেন্টরা একটা সার্ভে করেছে। তারা কি করেছিল, তারা ওখানকার যে শালবনী আর বিনপুর ব্লক রয়েছে, বিনপুর 1 ব্লক, সেখানে তারা বাড়ি বাড়ি গিয়ে কিছু ডেটা কালেক্ট করেছিল। ডেটা বলতে তারা কালেক্ট করেছিল তাদের কতগুলো ফ্যামিলি মেম্বার রয়েছে, কটা বাচ্চা রয়েছে বাড়িতে, তারপরে তারা কতখানি স্পেন্ডিং করছে, মানে তাদের মান্থলি কত টাকা তারা খরচ করছে, কি কি জিনিস তারা কনজিউম করছে। তো এই সমস্ত মানে অনেকগুলো জিনিসের ওপর তারা ফোকাস করে তারা ডেটা কালেক্ট করেছিল। তো আমাদের কাছে যেহেতু সেই ডেটাটা ছিল, আমরা দুটোই ক্যালকুলেট করেছিলাম। এই 203টা বাড়ির জন্য না আমরা আলাদা করে, মানে তারা মানিটারি পুয়ার কিনা আর তারা এমপিআই পুয়ার কিনা বা মাল্টিডাইমেনশনালি পুয়ার কিনা, আমরা প্রত্যেকটা বাড়ির জন্য আলাদা করে ক্যালকুলেট করেছিলাম। তা আমরা যে ডেফিনেশনটা ফলো করেছিলাম সেটা হচ্ছে, আমি মানে এই ক্ষেত্রে আমি তেন্ডুলকর কমিটির রিপোর্ট ফলো করিনি, আমি ফলো করেছিলাম রঙ্গরাজন কমিটি, কারণ এটা হচ্ছে রিলেটিভলি রিসেন্ট ডেটা, সেই হিসাবে আমি কনসিডার করেছিলাম। আর যেখানে পভার্টি লাইনটাকে ডিফাইন করা হয়েছিল 934 টাকা। ঠিক আছে, মানে প্রত্যেকটা হাউস হোল্ডের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা কনসিডার করেছিলাম এভাবে পভার্টি লাইন ক্যালকুলেট করেছিলাম, যেটা আমাদেরকে অ্যাবসলিউট পভার্টি দিচ্ছিল। আর একই রকম ভাবে মানে ওই 10টা ইন্ডিকেটর যেগুলো আমরা আগে বলেছি, হেলথ উইথ রেসপেক্ট টু হেলথ, এডুকেশন এন্ড স্ট্যান্ডার্ড অফ লিভিং, সেই ইন্ডিকেটরের উপর বেস করে আমি এমপিআই পভার্টিও ক্যালকুলেট করেছিলাম প্রত্যেকটা 203টা বাড়ির জন্য। তো এটা হচ্ছে যেটা ম্যাপ আমি পেয়েছিলাম, খুব একটা ক্লিয়ার নয়, বাট মানে আইডিয়াটা হচ্ছে যে আমরা এখানে বিনপুর আর বিনপুর 1 আর এখানে কি দেখা যাচ্ছে, খুব একটা বোধহয় পরিষ্কার নয় না। তো যাই হোক, আমরা এখান থেকে কিছু ডেটা কালেক্ট হয়েছে, মেইনলি আমার স্টুডেন্টরাই করেছিল সেখানে। তো আমরা যে রেজাল্টটা পেয়েছিলাম সেটা হচ্ছে, আমরা দেখেছিলাম 203টা বাড়ির মধ্যে 43% মানে 43% কি ছিল, তারা মানিটারি পুয়ার, আর মাত্র 10% ছিল এমপিআই পুয়ার। ঠিক আছে, আমরা সার্ভেটা করেছিলাম 2018তে করেছিলাম। আর বিনপুর 1 এর ক্ষেত্রে আমরা দেখেছি সেটা আরো পুয়ার, মানে শালবনীর থেকেও বিনপুর 1 এরিয়াটা হচ্ছে আরো পুয়ার। সেখানে আমরা দেখছি 74%, মানে 74% তারা কি আমরা দেখেছিলাম তারা মানিটারি পুয়ার, কিন্তু মাত্র 9% যারা এমপিআই পুয়ার। ঠিক আছে, তো এইখানেও কিন্তু আমরা যে নাম্বারটা আমরা নিজেরা ক্যালকুলেট করেছিলাম, মানে প্রাইমারি সার্ভের উপর বেস করে, সেখানেও কিন্তু আমরা দেখছি প্রচুর ডিফারেন্স রয়েছে। মানে যদি আমরা মানিটারি পুয়ার হাউস হোল্ড ক্যালকুলেট করি বা পভার্টি যে বাড়িগুলো পুয়ার সেইভাবে ক্যালকুলেট করি, সেই নাম্বারটা দাঁড়াচ্ছে 43% আর 74% ফর শালবনী অ্যান্ড বিনপুর 1, আর এমপিআই পুয়ার দাঁড়াচ্ছে 10% আর 9%। ঠিক আছে, কাজেই কম্পারিজন মানে কম্পেয়ার করে কিন্তু আমরা এগেইন মানে আমরা একটা বিরাট ডিফারেন্স পাচ্ছি। কিন্তু স্টেটের ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম, স্টেটের ক্ষেত্রে মেইনলি ছিল মানে এমপিআই পোর্টটা বেশি ছিল, মানিটারি পোর্টটা কম ছিল, কিন্তু এইখানে কিন্তু আমরা নাম্বারটা অন্যরকম দেখছি। এখানে হচ্ছে আমি ডিটেলে নাম্বারগুলো দিয়েছি, আমি যেভাবে ক্যালকুলেট করেছিলাম। তো এমপিআই ভ্যালু যেটা আসছে সেটা হচ্ছে শালবনীর ক্ষেত্রে 0.06 আর বিনপুরের ক্ষেত্রে দাঁড়াচ্ছে 0.08। ঠিক আছে, আর আরেকটা জিনিস যেটা আমি দেখেছিলাম যে
যে সেম বাড়িগুলো, মানে যেটা আমরা মানে মানিটারি পোর যে বাড়িগুলোকে বলছি, যে তাদের আর্নিং এর ক্ষেত্রে, আর্নিং এর, হ্যালো হ্যালো ওকে, জাস্ট দিস স্লাইড, I'll conclude. সেখানে আমরা কি দেখছি, যে সেখানেও কিন্তু ওভারল্যাপ খুব একটা বেশি নেই, ওভারল্যাপ কিন্তু বেশি নেই। কিন্তু আরেকটা জিনিস যেটা খুব পরিষ্কার, যেটা আমাদের সার্ভে থেকে খুব পরিষ্কার ছিল, সেটা আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ হাউস হোল্ড কিন্তু এমপিআই পোর নয় বা মাল্টি ডাইমেনশনালি পোর নয়। মানে তাদের ক্ষেত্রে তারা স্কুলে যাচ্ছে, তারা মানে তারা যেভাবে রেসপন্ড করছে তার বেসিসে আমরা বুঝতে পারি যে তারা স্কুলে যাচ্ছে, তাদের মোটামুটি হেলথ ফেসিলিটি রয়েছে, তাদের মোটামুটি যেগুলো মানে অ্যাডিকুয়েট জলের ড্রিঙ্কিং ওয়াটার রয়েছে, তাদের ইলেকট্রিসিটি রয়েছে, সেই সব জিনিসগুলো কিন্তু টেকেন কেয়ার অফ। তো তাদের মানে যেখানে একটা জিনিস যেটা আমাদের এখান থেকে বেরিয়ে আসছে, সেটা হচ্ছে আমাদের যে গভর্নমেন্ট যে পলিসি গুলো নিয়েছে, আমাদের তো ডিফারেন্ট মানে অনেক রকমের পলিসি রয়েছে না, অনেক রকমের গভর্নমেন্ট পলিসি যে রয়েছে, যেমন মিড ডে মিল প্রোগ্রাম, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, বা রেশনের থ্রু যে আমাদেরকে চাল গম এগুলো দেওয়া হয়, বা রাইট টু এডুকেশন বা ফ্রি এডুকেশন, বা জল জীবন মিশন। জল জীবন মিশন আমাদের নতুন যেটা শুরু হয়েছে, সেটাতে কি করা হয়, প্রত্যেক বাড়ি বাড়ি যাতে ট্যাপ ওয়াটার পৌঁছয়, মানে পাইপ ওয়াটার যাতে পৌঁছয়, সেই ব্যবস্থাও নেওয়া হয়েছে। কাজে সেই জিনিসগুলোকে কিন্তু আমরা অ্যাড্রেস করতে পারছি গভর্নমেন্ট পলিসি দিয়ে, গভর্নমেন্ট যে নতুন প্রোগ্রামগুলো আনছে তার বেসিসে কিন্তু আমরা সেইগুলোকে অ্যাড্রেস করতে পারছি। কিন্তু ইনকামের দিকটা যদি আমরা দেখি, যে লোকের আর্নিং এর দিকটা যদি দেখি, আমাদের কিন্তু আর্নিং এর দিক থেকে তেমন ভাবে ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি না। মানে সেক্ষেত্রে হাউস হোল্ড যেগুলোকে আমরা আইডেন্টিফাই করছি, বেশিরভাগ দেখা যাচ্ছে স্টিল দেয়ার ইনকাম পুয়ার। মানে এই নাম্বারগুলো যদি চেঞ্জ হয়, ভবিষ্যতে হয়তো আমরা নতুন ডেটা আসবে, নতুন রকম স্টাডি হবে, কাজে আমরা যদি কম্পেয়ার করি, আমরা যেটা দেখতে পাচ্ছি ইনকামের ক্ষেত্রে কিন্তু তেমন ভাবে ডেভেলপমেন্ট হয়নি। মেবি আমরা মানে এনাফ এমপ্লয়মেন্ট অপরচুনিটি হয়তো আমরা ক্রিয়েট করতে পারিনি, বা আর্নিং এর সোর্স হয়তো জেনারেট করতে পারিনি। কিন্তু গভর্নমেন্ট যে পলিসি গুলো নিয়েছে, পভার্টি এলিভেশন পলিসি গুলো নিয়েছে ওভার টাইম, সেইগুলো কিন্তু, সেইগুলোর যে ফল, সেইগুলো কিন্তু আমরা নোটিস করতে পারছি। সেটা একটা ভালো দিক। তাহলে আমি ফাইনালি জাস্ট গোয়িং টু কনক্লুড। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, প্রবলেম আছে, মানে ডেফিনেশন আমরা কি ফলো করছি, কি মেথড আমরা ইউজ করছি, সেইগুলো কিন্তু কনক্লুসিভ নয়। মানে যেগুলো রেসপেক্টে আমরা বলতে পারি না যে ঠিক আছে এইটা ভালো, এই মেথডটা ভালো, এই মেথডটা খারাপ, এই মেথডটা ভালো, এই মেথডটা ভালো, মানে খারাপ। কাজেই কোন ডেফিনেশন, কোন মেথড আমরা ফলো করব, ঠিক আছে, সেই ব্যাপারে কিন্তু আমাদেরকে যথেষ্ট কেয়ারফুল হতে হবে। মানে এমপিআই এর ক্ষেত্রে যদি আমরা অন্য ডাইমেনশন নিয়ে আসি, হতে পারে যদি আমরা এমপ্লয়মেন্ট ইস্যু নিয়ে আসি সেখানে, মানে অ্যাজ অ্যানাদার ডাইমেনশন, যদি অ্যাসেট ইস্যু নিয়ে আসি ইন টার্মস অফ দ্য হাউস হোল্ড হোল্ডিং, লাইক দেয়ার ল্যান্ড হোল্ডিং, তাহলে কিন্তু নাম্বারটা অনেকখানি আলাদা হয়ে যেতে পারে। কাজেই কি মেথড আমরা ইউজ করছি, কি ডেফিনেশন আমরা ফলো করছি, মানে এই নাম্বারটাকে এস্টিমেট করার জন্য, সেটা কিন্তু আমাদেরকে যথেষ্ট কেয়ারফুলি চুজ করতে হবে। সো আই উইল কনক্লুড হিয়ার, আমি এখানেই শেষ করছি। and thank you all for listening, and I'll be happy to answer if you have any, যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, যদি তোমরা কোনো জায়গা মনে করো যে আমি পরিষ্কার করে বললে ভালো হবে, তাহলে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো। স্যার? হ্যালো স্টুডেন্ট, তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কোয়েশ্চেন করতে পারো। আচ্ছা, আমি একটু কিছু বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ। আচ্ছা, একটা জিনিস তো ভীষণ ইন্টারেস্টিং পুরো ব্যাপারটা, আর এত সুন্দর অ্যানালিসিসটা খুবই ভালো লাগলো, সেটার জন্য প্রথমেই ধন্যবাদ আপনাকে। আর দ্বিতীয়ত আমার যেটা মনে হলো যে এই যে আমরা দেখছি যে এমপিআই, মানে আপনার কাজের রেসপেক্টে, যেটা ধরুন আপনি মিদনাপুরের উপরে যে কাজটা করেছেন, শালবন আর জায়গাটার নামটা কি, বিনপুর 1 আর শালবন, তো তাতে দেখা যাচ্ছে যে মানে ডেভেলপমেন্ট পার্সপেক্টিভে আর কি, কিন্তু তাদেরকে আমরা পুয়ার বলতে পারছি না, তাই তো? কিন্তু ইনকামের পার্সপেক্টিভে আমি তাকে পুয়ার বলছি। তো সেটা তো তাহলে আমি বলবো যে বেশ ভালো একটা জায়গা, মানে আমরা ইনকামের দিক থেকে তাকে পুয়ার বলছি না, অথচ তাদের কাছে উন্নয়নের অনেকটাই আর কি অংশ, মানে সরকারের সেই সমস্ত সফল নীতির প্রয়োগে তারা আর কি, মানে তাদের
স্ট্যান্ডার্ড অফ লিভিং আর কি ততটা বেড়েছে, এটা তো সত্যি একটা খুব মানে পজিটিভ একটা মানে পিকচার। তো আমার একটা জাস্ট মানে মনে হলো মানে এই মানে শেয়ার করে আর কি, আমি একটা সময় কিছুদিন গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে পড়িয়েছিলাম, তখন আমি এই মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স এর উপরে একটা কাজ করিয়েছিলাম আর কি ছাত্রছাত্রীদের। ওদেরকে করিয়েছিলাম যে ওই এইরকম নয়, মানে ইনকাম পভার্টির সঙ্গে মাল্টি ডাইমেনশনাল নয়, মাল্টি ডাইমেনশনই করতে দিয়েছিলাম আর কি, শহরের আর গ্রামের আর কি এদের মধ্যে আর কি ডিফারেন্সটা দেখানোর জন্য আর কি। এবং সেখানে দেখানো হয়েছে, দেখেছিলাম যে গ্রামে আর কি দেখা গেল যে মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্সটা কম, শহরে দেখা যাচ্ছে বেশি, এইরকম একটা আর কি, মানে যেটা আর কি মানে কন্ট্রারি টু দ্য জেনারেল ফাইন্ডিং। মানে ইউজুয়ালি তো আমরা উল্টোটা দেখি যে শহরেতে আমরা দেখি যে পভার্টি মানে পুয়ার সংখ্যাটা কম থাকে, গ্রামেতে বেশি থাকে। তো সেই মাল্টি ডাইমেনশনাল করতে গিয়ে দেখা গেছিল মালদার ওখানে যে গ্রামেতে দেখা যাচ্ছে যে তাদের এমপিআই এর ভ্যালুটা দেখা যাচ্ছে যে মানে পুয়ারের সংখ্যাটা দেখা যাচ্ছে কম, শহরে দেখা যাচ্ছে যে বেশি। তো এরকম একটা আর কি মানে কি বলবো প্যারাডক্সিক্যাল রেজাল্ট আর কি আমি পেয়েছিলাম। এটা দেখে মনে হলো আর কি আপনার রেজাল্টটা তো খুবই ভালো। আর আমি যেটা বলবো যে ইকোনমিক্স ডিপার্টমেন্টে যে সমস্ত টিচার্সরা আছে তারা যদি আর কি আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রজেক্ট করবে বা রিসার্চ করবে আর কি ফোর্থ ইয়ারে, তাদের যদি এই রকম জিনিসটার উপরে কাজ করানো যায়, মানে মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স এর উপরে বা ইনকাম পভার্টি বা এই যে ডিফারেন্সটাকে আমরা যদি ম্যাপিং করে দেখাতে পারি যে ওয়াই দে আর ডিফারেন্ট, তাহলে আমার মনে হয় একটা বড় একটা জায়গা তৈরি হবে। এবং অমৃতা তো আমাদের কাছে থাকবেই, অমৃতার নাম্বারও থাকবে আমাদের সঙ্গে, তাহলে আমরা অমৃতার সঙ্গেও সেই রেজাল্টটাকে শেয়ার করতে পারি। খুব ভালো, হ্যাঁ একটা দারুণ একটা ইয়ে হলো, মানে আমাদের একটা অভিজ্ঞতাও হলো, ভীষণই ভালো লাগলো আর কি। আর আমারও যেহেতু এই চ্যাপ্টারটা আর কি আমার প্রচন্ড প্রিয় একটা জায়গা, সুতরাং খুবই ভালো লাগা আমার। বাকিরা বলুক। অনেক অনেক ধন্যবাদ, এবং আপনি আবার আমাদেরকে বলবেন সেটাই আমি আপনার কাছে দাবি রাখবো। মানে এতটাই ভালো লাগলো আর কি বলবো আর কি, মানে নিশ্চয়ই সেটা সকলের মধ্যে সেই ভালো লাগাটা নিশ্চয়ই ছড়াবে। আরো আমরা পরে এটা নিয়ে আরো আলোচনাও করবো। ঠিক আছে, আমার তরফ থেকে এইটুকুনি। অমৃতা, তোমাকে আমার একটা প্রশ্ন রয়েছে। প্রশ্ন নয়, মানে তোমার কথাগুলো শুনেছি, ভালো লেগেছে, খুবই সুন্দর বলেছো, ইলাবোরেটলি বলেছো সবকিছু। তো এখন ব্যাপারটা হলো এটা একটা বার্নিং ইস্যু, জ্বলন্ত ইস্যু। এটা ডেফিনেশনের উপর চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু একটা কোর যদি দারিদ্রতা মানে দরিদ্র বা পুয়ার ব্যাপারটাকে আমরা বাইরে থেকে দেখি, মানে আমাকে এতগুলো ডেফিনেশনের মধ্যে না গিয়েও বাইরে থেকে দেখলে বুঝতে পারবো মানুষটা পুয়ার কিনা, সেই অংশটা দেখলেও বুঝতে পারো। যেমন ধরো আমাদের দেশে 2023-এ 130 লক্ষ মেট্রিক টন খাবার রেশনের মাধ্যমে দিতে হলো, ঠিক আছে, 2023-এ। তারপর দেখো আমাদের দেশে যখন নাকি আমরা বলছি যে নীতি আয়োগ দেখাচ্ছে যে পভার্টির ইন্ডেক্সে কিছুটা মানুষ পুয়ার যে ব্যাপারটা এটা কমে গিয়ে বরং কিছু মানুষ ভালো অবস্থায় গেছে, সেখানে যদি ডেভেলপমেন্টটাই মাধ্যমে যদি মানুষের পুয়ার এই ব্যাপারটা কমে যায়, তাহলে গভর্নমেন্ট এই মুহূর্তে লাস্ট ইসেতে বাজেটে ফিক্স করেছে 2047 সাল, যেখানে বলা হচ্ছে যে তোমার সাস্টেনেবল গ্রোথ, ইকুইটেবল গ্রোথ, মানে তোমার গ্রোথ হবে সাস্টেনেবল মানে সমস্ত সেক্টরে এবং ইকুইটেবল হবে, তার জন্য 2047-কে ফিক্স করা হলো। ওয়ারেজ আজকে নীতি আয়োগ বলেছে যে গরিবের সংখ্যা কমে গেল, যেখানে কিনা আবার দেখানো হচ্ছে গভর্নমেন্ট অনেক বেশি পভার্টি এলিভেশন প্রোগ্রাম চালিয়েছে, যেখানে কিনা দেখা যাচ্ছে গভর্নমেন্টের গভর্নেন্স কোশ্চেনের মধ্যে রয়ে গেছে, যদিও সেটা গভর্নমেন্ট কখনো দেখাচ্ছে না, কিন্তু পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমি মনে করি আমাদের স্টুডেন্ট থেকে আরম্ভ করে গরিব জায়গা ছেলে মেয়েরা রয়েছে, আমরা যারা নাকি একটু টাকা পয়সা রয়েছে তারা অতটা ব্যাপারটা ফিল করব না, যারা নাকি দূর দূরান্তরের স্টুডেন্ট আমাদের এখানে রয়েছে তারা হয়তো ব্যাপারটাকে ভালোভাবে বুঝতে পারবে যে দারিদ্রতা আসলে ব্যাপারটা কি, শুধুমাত্র একটা এস্টিমেট নয়, শুধুমাত্র একটা সংখ্যা নয়, আর শুধুমাত্র গভর্নমেন্টের কতগুলো প্রমিস নয়,
শুধুমাত্র গভর্নমেন্টের কথা বলার ডেভেলপমেন্ট নয়, সেগুলো রিচ করবে মানুষের হাতে শুধু স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে না। সেটা কতটা সত্যি, যদি সত্যি হতো তাহলে গভর্নমেন্টের কি প্রয়োজন হতো 2047 সালকে মানে 2047কে ফিক্স করতে যে ইকুইটেবল গ্রোথ আসবে, সাস্টেনেবল গ্রোথ আসবে? অবশ্যই অবশ্যই। আপনি যদি মানে এখন অভিজিৎ ব্যানার্জি, এস্থার ডুপ্লো, যেগুলো ওনাদের যে কাজগুলো রয়েছে সেখানে যদি আপনি দেখেন, তারা প্রচুর পরিমাণে সেইভাবে স্টাডি করেছে যে নাম্বারের মানে আমরা শুধু নাম্বার দিয়ে যাব না, যারা পুয়ার, যাদেরকে আমরা পুয়ার বলছি, তো তারা কিভাবে সেই সামান্য পয়সা দিয়ে তারা জীবন কাটাচ্ছে, মানে তারাও তো কাটাচ্ছে সেই যেভাবেই হোক। তো আমার মনে আছে কোথাও একটা উনি লিখেছেন যে ওনারা অনেক মানে পুয়ার ফ্যামিলি হচ্ছে অনেক বেশি এফিশিয়েন্টলি ইকোনমিক্স জানে মানে আমাদের থেকে, কারণ কি তারা খুব কারণ তারা জানে সেই সামান্য পরিমাণ আর্নিং দিয়ে কি করে ফ্যামিলি চালাতে হয়। কাজেই মানে আমাদের যদি সেক্ষেত্রে পভার্টি যদি সত্যি করেই স্টাডি করতে হয়, ওই নাম্বারে না গিয়ে আমাদেরকে গিয়ে দেখতে হবে সেই পুয়ার ফ্যামিলি কি করে তারা তাদের ফ্যামিলিতে কিভাবে তারা চালাচ্ছে। কাজে সেইটা হচ্ছে আমাদেরকে আরো অনেক বেশি ইনসেন্টিভ দেবে যে আমরা কিভাবে আমরা পলিসি ফর্মুলেট করছি। মানে কিছু কিছু তাদের স্টাডি রয়েছে, যেমন তারা র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল মেথড দিয়ে করে, মানে সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় তারা দেখেছে, তারা তো মানে অল ওভার দ্য ওয়ার্ল্ডই তারা কাজ করছে, কিছু কিছু জায়গায় দেখি যে শুধুমাত্র একটা যদি আমরা মশারির ব্যবস্থা করি সেক্ষেত্রে আমরা কত পরিমাণে হেলথ স্পেন্ডিং গভর্নমেন্টের বাঁচাতে পারি, মানে যদি আমরা সেইটুকু এনশিওর করতে পারি। যেমন ম্যালেরিয়া বা এই সমস্ত যেগুলো ইন্ডিয়া বা অনেক পুয়ার কান্ট্রিতে রয়েছে, প্রচুর পরিমাণে রয়েছে। যদি আমরা এনশিওর করি যে তারা প্রত্যেকের বাড়িতে একটা করে মশারি রয়েছে আর তারা সেটা ব্যবহার করছে, কাজে সেই ক্ষেত্রে শুধুমাত্র সেইটুকু এনশিওর করলে আমরা স্পেন্ডিং অনেক পরিমাণে কমাতে পারি, যেমন হ্যাঁ অনেক পরিমাণে কমাতে। তো কাজে সেই সলিউশন গুলো হয়তো খুব সিম্পল, সলিউশন গুলো হয়তো অনেক ক্ষেত্রে খুব সিম্পল, কিন্তু আমরা জানি না যে কোনটা হচ্ছে কারেক্ট পলিসি। অ্যাকচুয়ালি আমরা ডেভেলপিং এর দিকে, ডেভেলপিং কান্ট্রিটা ডেভেলপড হতে যাব, সেই জায়গায় প্রথম বেশি আমার গভর্নেন্স মানে গভর্নমেন্ট একটা স্টেবল গভর্নেন্স কিভাবে দিচ্ছে এবং তার ডিস্ট্রিবিউশন সিস্টেমটা কিভাবে চলছে, এই দুটো হলো ভাইটাল জায়গা। এই দুটো সেইগুলো তো আমরা কখনোই ইগনোর করতে পারি না, কারণ প্রচুর পরিমাণে স্পেন্ডিং হচ্ছে, কিন্তু কিভাবে সেটা হচ্ছে, কারা বেনিফিট পাচ্ছে সেটা সেটা তো আমরা একদমই ইগনোর করতে পারি না। থাকলেই বলা যাবে না যে সেই মানুষটার প্রচন্ড ইনকাম, কেননা জিরো ব্যাংক অ্যাকাউন্টে অনেক অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেখানে তার কিন্তু কোনো ইনকাম নেই। তার একটা টাইমে কিন্তু কারোর ব্যাংক অ্যাকাউন্ট, গ্রামের মানুষের ব্যাংক অ্যাকাউন্ট খুলতো না, কিন্তু আজকে যদি এটাকে যদি আমরা ক্রাইটেরিয়ার মধ্যে ঢুকিয়ে দিই যে তার ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা, তাহলে সেটাই একদম মানে নীতি আয়োগ যেটা করেছে যে তারা ব্যাংক অ্যাকাউন্ট, কারণ ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারে নিয়ে অনেকখানি সফল, কিন্তু সেই নাম্বারের পেছনের যে ব্যাপারটা রয়েছে, আদৌ তাদের কাছে ইনকাম রয়েছে, তারা সেই কি অ্যাকাউন্টে টাকা জমা করছে, সেইগুলো দেখে আমাদের কাছে কিন্তু আইডিয়াটা অনেক বেশি পরিষ্কার হবে রাদার দ্যান অনলি লুকিং ইনটু দ্য নাম্বার। যেমন ধরো অভিজিৎ বিনায়কের স্টাডির মধ্যে কিছু রয়েছে, যেমন ধরো তারা কিছু কিছু স্টাডি করেছে, কিছু কিছু জায়গায় তার কাছে যা আছে তার উপরে তার কাছে একটা টিভি থাকলে সে নিজেকে মনে করবে পুয়ার না। হ্যাঁ একদম অর্থাৎ তার ফিলিংটা, তার অন্য কিছু না, তাহলে তার পারচেজিং সে কাকে ইম্পর্টেন্স দিচ্ছে, কোন ব্যাপারটাকে ইম্পর্টেন্স দিচ্ছে সেটা কিন্তু আলাদা। তার পারচেজিং পাওয়ারটাই সে চুজ করবে, সে কোনটা ইউজ করলে তার পুয়ার ফিলিংটা থাকবে না। তো সেই জায়গাগুলো দেখার অনেক জায়গা রয়েছে। পড়ানো খুব ভালো হয়েছে, ভীষণ ভালো লেগেছে। তুমি আসো, স্যার যেমন বললেন তুমি বারে বারে আসো, আমাদের সঙ্গে যোগাযোগ করো, আমাদের ছাত্রদেরকে আরো ভালোভাবে ইয়ে করো। ছাত্ররা তোমাদের কিছু প্রশ্ন থাকলে করো ম্যামকে, খুব ভালো পড়ানো হয়েছে। হ্যালো ম্যাম। হ্যাঁ বলো। বলছি যে আমাদের একটু 50% আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে ব্যাপারটা, আচ্ছা 50% বুঝতে পারছি না প্র্যাকটিক্যালি। শর্ট ভাষায় যদি বলতেন, শর্ট করে একটু বুঝতে সুবিধা হতো ম্যাম। আচ্ছা সেটা কি আমি মানে এখন বলবো না? দেখো তোমরা এখন এইভাবে এখন এটা না, প্রশ্ন বলতে তোমাদের যদি কোনো একটা জায়গা
শুনতে ভালো লেগে থাকে, বা তোমার যদি মনে হয় কোনো একটা অংশ ম্যাডাম এইটা বলেছে সেই অংশটা আমি ভালো বুঝি না সেইটুকু, কিন্তু টোটাল ক্লাসটা এখন আর নেওয়া যায় না, তার জন্য পরে আবার সেশন করা যাবে, ঠিক আছে? না, আমি একটা কাজ করতে পারি, আমি যে স্লাইড গুলো বানিয়েছি আমি এই স্লাইড গুলো পাঠাতে পারি, ঠিক আছে? তো মানে তোমাদের যদি সত্যি ইন্টারেস্ট থাকে তোমরা দেখতে পারো, স্লাইড গুলো দেখতে পারো, বা হ্যাঁ হ্যাঁ, সেটা বরঞ্চ পাঠিয়ে দিন, সেটা খুব কাজের কাজ হবে। হ্যাঁ, সেটা তোমরা দেখতে পারো। হ্যালো ম্যাম। হ্যাঁ, বলো। ম্যাম, আমার কোশ্চেন ছিল, গভর্নমেন্ট নানানভাবে স্পেন্ডিং তো করতেছে, বাট হচ্ছে গভর্নমেন্ট কোন দিকটা স্পেন্ডিং করলে আমাদের সবচেয়ে বেশি বেস্ট হতে পারে আপনার রিসার্চের হিসাবে? হ্যাঁ, আমি আমার রিসার্চের রেসপেক্টেই আমি কথার উত্তরটা দিই। তো গভর্নমেন্টে যদি তুমি স্পেন্ডিং দেখো, মানে আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রেও দেখা যাবে তোমার স্টেট ওয়াইজ স্পেন্ডিং কিন্তু অনেক আলাদা, মানে সেখানেও তোমার প্রচুর ডিফারেন্স রয়েছে। যেমন তুমি মনে করো কেরালার ক্ষেত্রে যদি দেখো, সেক্ষেত্রে স্পেন্ডিং কিন্তু গভর্নমেন্টের স্পেন্ডিং কোন জায়গাতে বেশি হচ্ছে অন্য স্টেটের থেকে, সেটা কিন্তু প্রায়োরিটিটা তুমি বুঝতে পারবে, ঠিক আছে? মানে ইন্ডিয়ার যেমন কেরালার ক্ষেত্রে তুমি যদি নাম্বারটা দেখো, সেখানে দেখবে পভার্টি রেশিও কিন্তু অনেক কম বাকি স্টেটের তুলনায়। এমন নয় যে কেরালাতে তোমার অ্যাভারেজ ইনকাম বা পার ক্যাপিটা ইনকাম অনেক বেশি, ঠিক আছে? কাজেই কেরালার এক্সাম্পলটা কিন্তু সত্যি ইম্পর্টেন্ট, যেখানে আমরা দেখতে পারি যে গভর্নমেন্ট ঠিক কোন কোন জায়গায় স্পেন্ড করছে, মানে সেখানে আমরা একটা এক্সাম্পল হিসেবে নিতে পারি, যেখানে বাকি স্টেট গুলো ফলো করতে পারে, নট মানে ফলো না করুক, তারা একটা অ্যানালিসিস করতে পারে যে ঠিক কোন জায়গাতে তারা স্পেন্ড করছে, যেখানে তোমার মানে যার রেসপেক্টে পভার্টি রেশিওটা কমানো যেতে পারে। আর সেটা হ্যাঁ, মানে এক্স্যাক্টলি পলিসি কোন পলিসিতে তোমার এফেক্টিভ হবে সেটা আমি বলতে পারবো না, কারণ তার জন্য তোমার মানে গভর্নমেন্ট পলিসি যেগুলো আসছে সেগুলো তারা ইমপ্লিমেন্ট করছে, ইভ্যালুয়েট করছে, মডিফাই করছে, আবার চেঞ্জ করছে, ঠিক আছে? মানে সেটা একটা প্রসেস, এমন নয় যে তোমার নতুন একটা পলিসি যে সাজেস্ট করলেই হয়ে গেল। আমরা পলিসিটা আনছি, সেইগুলোকে আবার দেখছি যে কতখানি সেটা কাজে দিচ্ছে, আবার মানে ফিডব্যাকের ওপর বেস করে আমরা সেইগুলোকে চেঞ্জও করছি। কিন্তু যেটা হচ্ছে স্ট্রাইকিং, যেটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের ইনকাম লেভেল যদি আমরা কোনোভাবে বাড়ানোর, মানে যে আমাদের মনে করো মহাত্মা গান্ধী যেটা এনআরইজিএ যে পলিসিটা রয়েছে, মানে আমি ওটাকে খুব সাপোর্ট করি এই সেন্সে, তারও অনেক সমস্যা রয়েছে, করাপশন রয়েছে, অনেক ইস্যু রয়েছে, কিন্তু সেটা হচ্ছে তোমার রুরাল সেক্টরে অ্যান্ড মানে আরবান সেক্টরের ক্ষেত্রেও আমরা বলতে পারি যে অনেক রকম অপরচুনিটি আনতে পারে, যেখানে লোকেরা তোমার তাদের মানে ইনকাম লেভেলটাকে, একটা ফ্যামিলির ক্ষেত্রে ইনকাম লেভেলটাকে অনেকটা বাড়াতে পারে। আর যেহেতু ইন্ডিয়া ওভার টাইম গ্রো করছে, মানে বাকি জিনিসগুলো তো অটোমেটিক্যালি আসতে হবে, যেমন মনে করো স্কুল, এগুলো তো আমরা ডিনাই করতে পারি না। শুধুমাত্র ইন্ডিয়ার ক্ষেত্রে নয়, আমাদের ইন্টারন্যাশনাল প্রেশারও রয়েছে, কারণ ইন্ডিয়া হচ্ছে তোমার ইউনাইটেড নেশনস এরও সিগনেটারি, যেখানে তারা সাইন করেছে যে আমরা ওভার টাইম এইসব জিনিসগুলোকে ইম্পর্টেন্স দেব, ঠিক আছে? কাজে সেই সব প্রেশারও রয়েছে। তারপরে প্রচুর পরিমাণে ফান্ড আসে আদার ইনস্টিটিউশন থেকে, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন থেকে, যেখানে তারা এই সমস্ত যাতে স্কুলে যাওয়া যায়, মানে যাতে এই সমস্ত অপরচুনিটি গুলো গরিবদের বা মনে করো যারা পুয়ার ফ্যামিলি তাদের ক্ষেত্রে বাড়ে, সেই চেষ্টা কিন্তু করা হচ্ছে, ঠিক আছে? কাজে সমস্ত রকম পলিসি রয়েছে, এক্স্যাক্টলি কোন পলিসি এফেক্টিভ হবে সেইটা কিন্তু আইডেন্টিফাই করা যথেষ্ট কঠিন, মানে সেটা হয়তো সেই আনসার আমাদের কারো কাছেই নেই, আমাদের এটা মোটামুটি। হ্যাঁ, এই রেসপেক্টে আমি একটা কথা বলি, যেমন ধরো আমার বাড়িতে একজন গৃহ পরিচারিকা কাজ করতেন, তো তিনি সময় আমাকে বলেছিলেন আমি মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছে, তাই আমি বললাম পড়াশোনা তো কিছুটা হলো, তা এত তারা আরেকটু পড়াও, তো বলছে না দিদি পড়াবো কি করে, মেয়েটিকে যে রেখে আমি কাজে চলে আসছি, তখন যে বাড়িটা ফাঁকা থাকবে বা স্কুল থেকে আসবে, সেই টাইমের মধ্যে ওর যে সিকিউরিটি সিস্টেমটা সেটা কেউ নিতে পারবে না, যেটা কিনা আমরা দেখছি। তার ফলস্বরূপ ওই মেয়েকে আমার তাড়াতাড়ি বিয়ে দিতে হবে। দ্যাট মিনস যখন নাকি গভর্নমেন্ট ঠিক মতো রোল প্লে করে না, তখন আমার এডুকেশনটা হ্যাম্পার হয়ে গেল। সো মানে এডুকেশন হ্যাম্পার হয়ে গেলে একদম সত্যি কথা, তোমার কেরলের কথা, কেরল যেহেতু এডুকেশনে এতটা এগিয়ে, সেই জন্য তার ইনকাম লেভেলটা সর্বদাই একটু বেশি থাকছে। যেহেতু এডুকেশন অনেক কম, যেমন ধরো বিহার বা ইউপিতে দেখবে, সেই সব জায়গায় কিন্তু তোমার এই পুয়ার ব্যাপারটা, মানে হতদরিদ্র লোকের সংখ্যা অনেক বেশি হবে, তাদের লিটারেসি নাই, তাদের সেই কারণে অসংখ্য বাচ্চা কাচ্চা নিয়ে তারা একটা আনহাইজিনিক জীবনযাত্রা এবং মানে প্রচন্ড দুঃখের মধ্যে জীবন পরিপাত করে। এবং সেই ক্ষেত্রে গভর্নমেন্টেরও সেই যে
সেই জায়গা থেকে বের করে নিয়ে আসার যেই সাপোর্ট দেওয়া এবং যেই এডুকেশন দেওয়া, সেই জিনিসটা অনেকটা মানে ল্যাক রয়েছে, যার ফলস্বরূপ সবাই বুঝছে। হয়তো বা ডেভেলপিং কান্ট্রি আমরা কিছুদিন আগে ছিলাম, আজকে হয়তো বা আমাদের তোমার হয়তো দেশের টাকা বা সম্পদের পরিমাণ হয়তো অনেক বেশি হয়েছে, কিন্তু এই জায়গাগুলি অনেকটা ল্যাক হয়ে গেছে। সেই জায়গাগুলোকে কতটা এগিয়ে নেওয়া যাবে, সেই ক্ষেত্রে আমি সর্বদা আমার ছাত্রদেরকে বলি যে তোমরা যেই জিনিসটা পড়ছো সেই জিনিসটা পড়বে এবং বাস্তবে বুঝবে। কেননা রাস্তা দিয়ে যেতে যেতে দেখবে জল পড়ে যাচ্ছে, তুমি কিন্তু জলের কলটা বন্ধ করলে না, এই যে করলে না, এটার জন্য তোমারও ক্ষতি হবে। তার মানে তুমি দেশটাকে দরিদ্র থেকে উন্নতির দিকে নেবে, তাহলে তোমারও নিজেরও উন্নতি হবে। শুধুমাত্র তুমি মনে করছো যে পড়ে একটা চাকরি পেয়ে কোনো রকমে আমি ভালো থাকবো, সেটা সম্ভব না। সেই জন্য আমার একটাই বক্তব্য, যে কোনো ক্লাস হবে তার লেসনটা প্র্যাকটিক্যাল ফিল্ডে তুমি কিভাবে সেটাকে অ্যাপ্লাই করছো, দারিদ্রতা মানেটা তুমি কি বুঝছো, শুধু কি তুমি টাকার দারিদ্রতা বুঝছো না তোমার মনের দারিদ্রতা। তোমার মন যখন এই কথা চিন্তা করছে না যে দেশের সম্পত্তিকে আমি রক্ষা করব, তাহলে তো তুমি দরিদ্র হবে এবং তার থেকে আরো বেশি দরিদ্র হবে। সেই কারণে প্রত্যেকটা জায়গায় তোমার স্টাডিটা শুধুমাত্র সায়েন্স নয়, আমাদের আর্টস ফ্যাকাল্টি তো সব সাবজেক্টগুলোই অনেকটা প্র্যাকটিক্যাল বেসড হওয়া দরকার ছাত্রদের ক্ষেত্রে, মানে তারাও যেন প্র্যাকটিক্যালি সেটাকে অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে। হ্যালো ম্যাম, হ্যাঁ হ্যাঁ বলো। বলছি আমাদের পশ্চিমবঙ্গে উন্নতি করার জন্য গভর্নমেন্টকে কি কি পরিবর্তন করা উচিত ম্যাম আপনার মতে? দেখো ম্যাডামকে তুমি এগুলো প্রশ্ন করছো কেন? সেটা গভর্নমেন্টের পলিসি, সেইগুলো নিয়ে আলাদা জায়গায় ক্লাস হবে। ম্যাডাম তো পলিসি সেটার কেউ নয়। না, এটার আসলে উত্তর এইভাবে এত সোজাভাবে দেওয়া খুব কঠিন। আমি ঠিক মানে সেটা যদি গভর্নমেন্টেরও জানা থাকতো, গভর্নমেন্ট সেইভাবে অ্যাকশন নিত। মানে এরকম জাস্ট দুটো লাইনে আমি এটার উত্তর দিতে পারবো না। কিন্তু আইডিয়াটা যেটা হচ্ছে, যেটা আমাদের জেনারেল আন্ডারস্ট্যান্ডিং, সেটা হচ্ছে আমাদের সেন্টারেরও নানা রকম পলিসি রয়েছে, স্টেটেরও নানা রকম পলিসি রয়েছে, পভার্টি রেসপেক্টে বা যারা ডেপ্রাইভ সেকশন রয়েছে, নানা রকম পলিসি রয়েছে। কিন্তু মানে সেই ফান্ডিংটা ডিপেন্ড করছে গভর্নমেন্টের আর্নিং এর উপর। ঠিক আছে, গভর্নমেন্ট কত আর্ন করছে সেইভাবে গভর্নমেন্ট সেই সমস্ত প্রোগ্রাম বা পলিসিগুলোর উপর স্পেন্ডও করছে, সেটা একটা বিষয়। দ্বিতীয়টা হচ্ছে গভর্নমেন্ট কোন জিনিসগুলোকে কতখানি প্রায়োরিটি দিচ্ছে। ঠিক আছে, মানে স্পেন্ডিং তো সেইভাবেই ডিসাইড করে গভর্নমেন্ট, জানে কোন কোন সেক্টরে। একটা হচ্ছে গভর্নমেন্টের রেভিনিউ একটা অবস্ট্রাকশন রয়েছে, তার সাথে সাথে কোনটাকে প্রায়োরিটি দিচ্ছে সেইভাবে রিসোর্সটাকে অ্যালোকেট করছে। আর থার্ড হচ্ছে যেটা গভর্নমেন্টের গভর্নেন্স, যেটা আমরা বলছি যে কিভাবে সেই টাকাটাকে আমরা স্পেন্ড করছি, সে কত এফিশিয়েন্টলি স্পেন্ড করছি, যাতে সেই লিকেজটা না হয়, যাতে সেই করাপশনটা কতখানি আটকানো যায়। এই মানে এই সমস্ত জিনিসগুলো কম্বাইন হয়ে একটা তোমার এফেক্ট তৈরি করে, যেটা আমাদেরকে আলটিমেটলি যে কোনো পলিসি, শুধু পভার্টির ক্ষেত্রে বলছি না, যে কোনো পলিসি, তুমি যদি স্পেসিফিক্যালি এডুকেশনও দেখো সেক্ষেত্রে আমরা বলবো কাজেই এই সমস্ত জিনিসগুলো একসাথে তোমার আমাদেরকে আলটিমেটলি যে রেজাল্টটা আমরা পাচ্ছি সেইগুলোতে আমাদেরকে মানে লিড করছে। কাজেই তুমি কোনখানে ইন্টারভেনশন করবে সেটা অনেকগুলো জিনিসের উপর ডিপেন্ড করছে। মানে যদি আমরা স্পেন্ডিং বাড়াই অবশ্যই রেজাল্ট পাবো, কিন্তু তার উপর ডিপেন্ড করছে মানে সেটা কার আর্নিং এর উপর, গভর্নমেন্ট কতখানি আর্ন করছে। গভর্নমেন্ট অবশ্যই ডেটও করতে পারে, মানে তারা বড়ও করতে পারে, সেই অপশনগুলোও রয়েছে, দেখতে হবে তারা কতখানি রিপে করতে পারবে। তার সাথে সাথে তারা কিভাবে পলিসি ডিজাইন করছে, কিভাবে সেই পলিসিগুলোকে এক্সিকিউট করছে, মানে সেই প্রোগ্রামগুলো কিভাবে রান করছে। কাজে শুধুমাত্র একটা বা দুটো পলিসি আমরা বলতে পারি না যে শুধুমাত্র এইভাবেই আমরা জিনিসটাকে ইমপ্রুভ করতে পারি। স্পেন্ডিং এও আমরা ইমপ্রুভ করতে পারি, আমরা যেভাবে পলিসি ডিজাইন করছি সেইগুলো মনিটর করতে পারি, যেভাবে আমরা পলিসিগুলোকে মানে যেভাবে রান করছে সেইগুলোকেও আমরা এক্সিকিউট করতে পারি। সেটা করছে গভর্নমেন্ট, এমন নয় যে তোমার করছে না। কাজে সেই সমস্ত জিনিসগুলোতেই তারা তোমার করছে। নতুন নতুন স্টাডি আসছে, লোকে সার্ভে করছে, ডেটা দেখছে যে কোন পলিসি কতখানি এফিশিয়েন্টলি কাজ করছে, কোথায় আমাদের ইন্টারভেনশন দরকার। কাজে সেই কারণে প্রত্যেক গভর্নমেন্ট যখন একটা নতুন পলিসি আনে, তারা তার সাথে সাথে তারা সেইটাকে যাতে ইভ্যালুয়েট করা যায় যে কতখানি তারা এফেক্টিভ হচ্ছে, সেইগুলো তারা মনিটর করে। কাজেই সেই সমস্ত প্রসেসটা ইন টোটাল আমাদেরকে
কারেন্ট সিচুয়েশনটাকে দেখাবে যে আমরা কোনখানে রয়েছি, কোন জায়গায় যাচ্ছি। কাজে শুধুমাত্র একটা বা দুটো পলিসিতে আমরা বলতে পারবো না, সিস্টেমটার ইমপ্রুভমেন্ট যদি আমরা করতে পারি, মানে ওভারঅল যদি সিস্টেমটার একটা ইমপ্রুভমেন্ট হয় অল রেসপেক্টে, সেটা তোমার একটা মেজর অ্যাচিভমেন্ট। সেটা যে কোনো রেসপেক্টেই বলা যেতে পারে, শুধুমাত্র পভার্টি নয়, যে কোনো পলিসি। কারণ আমাদের তো গভর্নমেন্ট তো থাকবে, তাদের স্পেন্ডিংও থাকবে, তাদের আর্নিংও হয়তো বাড়বে যদি আমরা গ্রো করি। যদি ইকোনমি গ্রো করে অটোমেটিক্যালি আর্নিংও বাড়বে। কিন্তু মানে শুধুমাত্র স্পেন্ডিং নয়, শুধুমাত্র পলিসি নয়, কিভাবে আমরা পলিসিগুলোকে ইমপ্লিমেন্ট করছি সব মিলিয়ে আমরা আলটিমেটলি রেজাল্টটাকে পাই। কাজেই শুধুমাত্র একটা ইন্টারভেনশনে আমি জাস্ট মেনশন করতে পারবো না যে এইরকম কাইন্ড অফ ইনফরমেশন বা ইন্টারভেনশন উইল ইমপ্রুভ দ্য সিচুয়েশন এ লট, সেটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। আর কি কোনো ছাত্রের কোনো প্রশ্ন আছে? নইলে এই অংশটা আমরা আজকে শেষ করি। আমি তাহলে পরে খুব ভালো হয়েছে আমাদের এত সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে। এবং এই ইকো হয়ে যাচ্ছে, শোনা যাচ্ছে কিনা, এনি প্রবলেম? আচ্ছা, এবার ভোট অফ থ্যাঙ্কস এর জন্য আমি আমাদের ইকোনমিক্স ডিপার্টমেন্টের অরূপদাকে কিছু বলতে বলবো, এবং তারপরেই আমাদের এই সেশনের যে আজকের যে স্পেশাল লেকচারের যে ক্লাসটা ছিল সেটা শেষ হয়ে যাবে। ঠিক আছে? থ্যাংক ইউ। Thanks to the speaker for sharing her valuable insights and to the attendants for their active participation. We are grateful for everyone's effort in making the seminar success, and we hope to continue fostering such enlightening discussion in the future. Special thanks to our principal, Dr. Chandandra, and Dr. Shankora, HOD, Sociology Department. Thank you. So I'm closing the meeting. Good night to all. Now you may leave. Thank you, madam, for your resourceful lecture. Good night, madam. Thank you, madam.